বনলতা সমানে কেঁদে যায়। রাজের চাওয়া কিছুই নেই। রাজ কি করে বোঝাবে বনলতাকে? রাজ বনলতাকে নিজের থেকে সরিয়ে দিয়ে সরে আসে। বনলতা বলে, আমি আমি অপবিত্র নই গো বাবু। আমি তো পবিত্র। আমি বাইরে বাইরে ঘুরে বেড়াবো কি করে? কে দেখবে আমায়? কেউ যে নেই মাথার উপর। বিশ্বাস করুন, রাগের মাথায় বলেছিলাম এখান থেকে চলে যাব, কিন্তু মনের মধ্যে এটাই করেছিল, কোথায় যাব, কার কাছে? আমার জীবনে ঠিকানা নেই গো বাবু। গন্তব্যহীন মানুষ আমি। আমার কোনো গন্তব্য নেই। আমাকে এভাবে বাইরে বার করে দিলে কার দৌড়ে গিয়ে উঠবো? তোমাকে এত বুঝতে কে বলেছে? আমি তোমাকে বলেছি ব্যাগ গুছিয়ে রেডি হও। আমি তো তোমাকে এটা বলিনি কারো দৌড়ে গিয়ে রেখে আসবো। বনলতা অনেকক্ষণ পর নিচ থেকে উঠে পড়ে। নিজের জামা কাপড় বলতে কিছুই নেই। নিজের পরনের জামা ঝেড়ে নিয়ে বলে, চলুন। আমার তো জামা কাপড় নেই, কিছু তো আনিনি, সবই আপনার দেওয়া, তাই আর নিতে চাই না। এক থাপ্পড় দেবো বেয়াদব মেয়ে। যেটা বলেছি সেটা করো, ব্যাগ গুছিয়ে জামা কাপড় নাও। আলমারিতে যে কটা জামা আছে সে কটাই তোমার। একটাও জামা কাপড় যেন আমার আলমারিতে না থাকে। গট ইট? বনলতা চমকে ওঠে। এই প্রথম এরকমভাবে চিৎকার করলো। আগেও করেছিল বটে, তবে এত জোরে নয়। বনলতা যে কটা জামা কাপড় পায় হাতের কাছে সব কটাই গুছিয়ে বলে, চলুন, আমি রেডি। বনলতা ঘর থেকে বেরোতে নিজের ড্রয়িং রুমে মালিকা দেবী এবং অনামিকাকে বসে থাকতে দেখে। অনামিকা বক্র হেসে বলে, আহা শান্তি, আজ যেন বাড়িটা শান্তি পরিবেশ। আমি বলেছিলাম না কাজ শেষ হলে এমনি ছুঁড়ে ফেলবে, মিলল তো? বনলতা কোনো কথা না বলে মৃদু হেসে বলে, বড়লোকের সব বড় বড় ব্যাপার, সবটাই খামখেয়ালি। আগে জানতাম বড়লোক মানুষদের দয়ামায়া থাকে না, এখন দেখলাম দয়ামায়া তো তাদের থাকেই না, তার সাথে তাদের নিজেদের আত্মসম্মানটুকুও থাকে না। এই যেমন আপনার, এত এত অপমান হওয়ার পরেও এই বাড়িতে পড়ে আছেন কেন? কি কারণ? ইউ বাস্টার্ড! আমায় এত বড় কথাটা বলতে হাত তুলতে যাবে, তার আগেই বনলতা হাতটা ধরে বলে, বয়স অল্প হতে পারে, তা বলে আমি সব কিছু মেনে নেওয়ার মেয়ে নই। এক সেকেন্ডও লাগতো না এটা যদি আমার গ্রাম হতো, আর আপনি আমার গায়ে হাত তুলতে আসতেন। মাথার উপর কেউ না থাকলেও নিজের শরীরে এইটুকু দম আছে হাতটা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো। পেছন থেকে রাজ আস্তে আস্তে বলে, কি হলো? এখানে এত কথা কিসের? তোমাকে বললাম না গাড়িতে গিয়ে বসতে? আর কোনো কথা না বলে সোজা চলে যায় বনলতা। গাড়ি দাঁড়িয়েই থাকে গেটের সামনে। বনলতা গিয়ে কিভাবে উঠবে বুঝতে পারে না। গ্রামের গরিব মেয়ে, গাড়িতে ওঠার কি কখনো সামর্থ্য হয়েছে নাকি? হয়নি তো। গাড়ির দরজা কিভাবে খুলে বেচারি সেটাই জানে না। রাজ এসে দরজাটা খুলে দেয়। বনলতা গাড়িতে বসে চুপচাপ, যে মেয়েটা কিছুক্ষণ আগেও কান্নাকাটি করে গলা ফাটিয়ে যাচ্ছিল, সেই মেয়েটি চুপ করে বসে আছে। রাজ কিছুটা অবাক হয় বটে, কোনো কথা না বলেই চুপ করে গাড়ি স্টার্ট দেয়। অপু চুপ করে দাঁড়িয়ে রয়েছে ব্যালকনিতে। অপুর চোখে আগুন জ্বলছে। কিছু সময় আগে যখন অপু সিন্ড্রেলা রাজকে জড়িয়ে ধরেছিল, সেই দৃশ্যটা বারবার অপুর সামনে আসছে। অপুর এই প্রথম কোনো মেয়েকে পছন্দ হয়েছে। অপু জানে তার ভাই কোনো কারণেই ওই মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে এসেছে এবং নিজের ঘরেতেও রেখেছে। তবে অপুর দীর্ঘ বিশ্বাস তার ভাই যে সে মেয়েটির সাথে কোনো খারাপ আচরণ করেনি। রাজের পুরো ব্যাপারটাই অপু জানে। অপুর প্রাণ রাজ, নিজের আপন ভাই না হলেও সৎ ভাই রাজ, কিন্তু তবুও রাজকে প্রচণ্ড মানে। অপু জানে রাজ কখনোই কোনো মেয়ের উপর আসক্ত হতে পারবে না। তার নামে হাজার হাজার খবর ছড়ালেও নিজের ভাইকে বিশ্বাস করে খুব। জানে তার ভাই এক নারীতেই আসক্ত, তাকে সে অত্যাধিক ভালোবাসে। সেই নারীকে ছাড়া তার ভাই কখনোই অন্য কোনো নারীতে আসক্ত হবে না। এত ভাবনার মাঝে দিয়ে অপুর সামনে দিয়ে রাজ বনলতাকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। অপু জানে কিছুক্ষণ আগেই শুনেছে রাজের দিদা এই বাড়িতে আসছে, সেই কারণেই হয়তো বনলতাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু কোথায়, কোথায় নিয়ে যাচ্ছে অপু সেটা জানে না। সেই ভেবে মনটা যেন দুশ্চিন্তায় ছিঁড়ে যাচ্ছে। এই প্রথম কোনো নারীকে মনে ধরেছে, তার কি করে বা ছেড়ে দেবে? এরকমভাবে খোলাখুলি কথা বলতে হবে রাজের সাথে। মনের মধ্যে ঠিক করে সিন্ড্রেলাকে তার যেভাবেই হোক লাগবে। রাজের কাছে চাইবে তাকে, যত টাকাই লাগুক, কিনে নিতে হলে কিনেই নেবে। কিন্তু তবুও ওই মেয়েকে চাই, ওই নিষ্পাপ ফুলকে অপুর চাই। গাড়ি এসে থামে একটা সুন্দর বাড়ির সামনে, দোতলা বাড়ি, কিন্তু খুব ঐশ্বর্যময় নয়।
দেখতে খুবই সুন্দর, সামনে বড় একটা বাগান, শুধু ফুল নয়, ফুল সবজি সব মিলিয়ে সুন্দর। বনলতাকে 2 ঘন্টার পথ পেরিয়ে নিয়ে আসে রাজ এই বাড়িতে। রাজের গাড়ি এসে থামতেই বাড়ির ভেতর থেকে এগিয়ে আসে কায়সার। এক প্রকার ছুটে আসে রাজের দিকে, চারদিক গাড়ির দরজা খুলে দিয়ে বলে, স্যার খুব সৌভাগ্য আমার, আসুন আসুন। বনলতার কোনো হুঁশ নেই, মেয়েটা হঠাৎ করেই চুপ করে গেছে। রাজ নিজের গলা ছেড়ে বলে, আসো, নামো তাড়াতাড়ি। বনলতার হুঁশ ফেরে। রাজ অপর সাইডে গাড়ি দরজা খুলে বনলতাকে নামতে বলে। বনলতা ধীর পায়ে নেমে পড়ে। বনলতা নামতেই রাজ গাড়ির দরজা বন্ধ করে দেয়। বনলতার হাত ধরে এগিয়ে চলে সামনের দিকে। বনলতাও এক দৃষ্টিতে রাজের ধরে থাকা হাতের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, যাকে ফেলে রাখতে এসছে তার উপর এত দরদ আসলেই বড় লোকদের সব বড় বড় ব্যাপার কিছু মাথায় ঢোকে না, এরা খালি মানুষকে নিয়ে খেলতে জানে। রাজ বনলতাকে নিয়ে কায়সারদের বাড়িতে এসেছে, এখানেই হয়তো বনলতাকে রাখবে। কায়সারের মা বনলতা এবং রাজকে দেখে তড়িমড়ি করে আদর যত্ন করতে ওঠে। মুখের সামনে শত রকমের খাবার নিয়ে বসে আছে, একটাও না খাইয়ে ছাড়বে না। রাজ খুব শ্রদ্ধা করে কায়সারের মাকে। বাড়িতে ঢুকে জিজ্ঞেস করে, আন্টি ভালো আছেন? কায়সারের মা মিনু দেবী এক মুখে এসে বলে, হ্যাঁ বাবা ভালো আছি। কায়সারের বোন মধু, সেও ছুটে আসে। রাজকে দেখে ভাই ভাই করে পাগল করে দেয়। রাজ নিজের বোনের মতো স্নেহ করে। মধুর সাথে দু একটা ভালো কথা বলে মধুকে ইশারা করে বনলতাকে নিয়ে যেতে। বনলতাকে নিয়ে যেতেই রাজ মিনুদেবীকে বলেন, আন্টি কটা দিন থাকুকও আপনাদের বাড়িতে, পরে সময় হলে যদি নিয়ে যেতে পারি তাহলে নিয়ে যাব, আপাতত কদিন থাকুকও আপনার কাছে। হ্যাঁ বাবা, কোনো সমস্যা নেই। মেয়েটার দিন দুনিয়ার কেউ নেই, আমাকে কায়সার বলেছে। মেয়েটা দিন দুনিয়ায় কেউ নেই, খুব মায়া হয়েছে শুনে। এখন মেয়েটাকে দেখেও খুব মায়া হলো। আসলে কি সুন্দর মেয়েটা, বাচ্চা বাচ্চা, আমার মধুর বয়সী হবে হয়তো। অথচ দেখো এইটুকু বয়সে কত কিছু সহ্য করেছে। তোমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না, নিজের মেয়ের মতনই থাকবে এই বাড়িতে, তুমি নিশ্চিন্তে থেকো বাবা। হ্যাঁ আন্টি, আমি জানি ও এখানে ভালো থাকবে, সেই কারণেই তো এখানে রাখা। মিনু দেবী অত শত জানে না যে রাজ বনলতাকে কিনে নিয়েছিল। কাইসার এত সব ঘটনা বলেনি, শুধু বলেছে একটা অনাথ মেয়ে এই বাড়িতে এসে থাকবে কটা দিন। যেহেতু মিনু দেবী জানে রাজ এরকম অনেক মানুষেরই সহায়তা করে, তাই আর এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তবুও মনের মধ্যে কোথাও একটা খচখচ রয়ে গেছে। নিজের অনাথ আশ্রম থাকতে এই বাড়িতে কেন রাখলো, তবুও মুখের ওপর কোনো প্রশ্ন করেনি, হাসি মুখে বাড়িতে থাকার অনুমতি দিয়েছে। বাড়িটাও যে রাজের দেওয়া, নিজেই দিয়েছে কাইসারকে, সেই কারণে নিজের মা এবং বোনকে নিয়ে এই বাড়িতে থাকে। যদিও কাইসার খুব কম আসে এই বাড়িতে, রাজের সাথেই থাকে বেশি, কিন্তু এই বাড়িটা গোটা সিকিউরিটি ব্যবস্থাও রাজ দেখে। সব মিলিয়ে মিন দেবী মধু এবং কাইসারকে নিয়ে ভালোই দিন যাপন করছে রাজের দয়ায়। অনেকটা সময় পার হয় এখানে। রাজ যাওয়ার সময় এদিক ওদিক চোখ ঘুরিয়ে বনলতাকে দেখতে চায়, কিন্তু বনলতা তো এখানে নেই। কাইসার বুঝতে পারে, তাই বলে, এই মধু, মধু। মধু আসতে মধুকে ইশারা করে। রাজকে মধু নিয়ে যায় বনলতা যে ঘরে আছে সেই ঘরে। বনলতার কাছে রাজকে রেখে মধু বেরিয়ে আসে, দরজা হালকা ভিজিয়ে। বনলতা বিছানায় বসে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রয়েছে। রাজ গলা পরিষ্কার করে কিছু বলবে বলে বনলতার ধ্যান পেতে এমনি গলাটা ঝেড়ে নেয়। বনলতার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে এক দৃষ্টিতেই নিচের দিকে তাকিয়ে রয়েছে। রাজ বলে, আজ থেকে এখানেই তুমি থাকবে লতাপাতা, মানুষগুলো খুবই ভালো। কাইসার আমার অ্যাসিস্ট্যান্ট আছে, না তার বাড়ি এটা। কিন্তু মিনু আন্টি আর মধু খুবই ভালো মনের, এখানে থেকেও নিশ্চিন্তে নির্দ্বিধায় মাথা উঁচু করে, কেউ অপমান করবে না। আমি আসবো মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে, এখানে ভালো থেকো। রাজ এক নিঃশ্বাসে এতগুলো কথা বলার পরও বনলতা থেকে কোনো উত্তর পায়নি, এমনকি বনলতা রাজের দিকে তাকায় অবধি নেই। রাজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে যাবে, এমন সময় বনলতা বলে খুব ধীর স্বরে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার এত সুন্দর একটা পরিবেশ গিফট করলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কি বলেন তো, সবার তো সবটা সহ্য হয় না। আমিও ঠিক ওই কাতারেই পড়ি, মানে গরিব তো, তাই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতন মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল আমার। আসলেই আমরা নারী জাতি না বড্ড বেহায়া, নির্লজ্জ, অল্পতেই মানুষকে আপন করে নিই। কিন্তু আফসোস, সামনের মানুষটা কিছুই বুঝতে পারে না। দুঃখিত, দুঃখিত বাবু।
এতদিন আপনি আমাকে খাইয়েছেন, পড়িয়েছেন, এত বড় তো বাড়িতে রেখেছিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এখন দেখুন, সেই এনে ফেললেন আমাকে একটা আশ্রিতার আসনে বসালেন। আসলেই তো আমি আশ্রিতা, আপনার কাছে রক্ষিতা, আর এই বাড়িতে আমি আশ্রিতা। আমার জন্য এতটা ভেবেছেন তাই আমার কাছে অনেক। এতটা না করলেও পারতেন জানেন। রাজ নিজের হাত মুঠ করে দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, তার আগেই বনলতা আবার বলে ওঠে, আপনার মনে অন্যজনের বাস, আর আমি বনলতা শুধুই মোহ। অল্প বয়সী নারী, কিশোরী কন্যা আমি। চোখ ঝলসানো সৌন্দর্য আমার সবারই চোখে লাগে। নিজের এই রূপ, নিজেরই যৌবন, সবটাই কেবল পুরুষকে পাগল করার জন্য। আপনি গেলে কেউ না কেউ নিশ্চয়ই আসবে, কিন্তু আফসোস, আমি বনলতা আপনার শুধু মোহ হয়েই রয়ে গেলাম। এত আয়োজন আমাকে বাড়ি থেকে বার করার জন্য, এত অবহেলা। কথাটা বলে বনলতা ডুকরে কেঁদে ওঠে। রাজার কি হয় জানে না, বুকের ভেতরটা অজানা ব্যথায় টনটন করে ওঠে। মুখে কিছু বলে, সান্ত্বনার বাণী দেবে, তার আর সময় হয় না। বাইরে থেকে কায়সার বলে ওঠে, স্যার আপনার দিদুন ফোন করেছে, উনি এয়ারপোর্টে। আর কোনো কথা হয় না, রাজ বেরিয়ে যায় বাড়ি থেকে। চোখের সামনে দিয়ে ব্ল্যাক গাড়িটা বেরিয়ে গেল। বনলতা বুকে হাত দিয়ে চেয়ে রইল জানালার দিকে। আহা কষ্ট হচ্ছে, কিশোরী কন্যা কারণ জানে না, বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে। কালো গাড়িটা চোখের আড়াল হতেই কেঁদে দিল মেয়েটা। পেছনে মধু চঞ্চল পায়ে ছুটে আসে। বনলতাকে দূর পানে চেয়ে থাকতে দেখে পেছনে দাঁড়িয়ে বলে, কি দেখো তুমি? বনলতা তাড়াতাড়ি করে চোখের জল মুছে নিয়ে বলে, কই কিছু না তো, এমনি। মধু এগিয়ে এসে অভিজ্ঞ নজরে চেয়ে বলে, তুমি কি কান্না করছিলে? বনলতা নিজের কান্না আড়াল করে বলে, না না, চোখে পোকা ঢুকে গিয়েছিল তার জন্য। মধু বলে, ওহ যাই হোক, আমার নাম মধু, আমি ক্লাস 11-এ পড়ি। আর তুমি? বনলতা একটা ফাঁকা ঢোক গিলে বলে, আমার নাম আমার নাম বনলতা, আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি এই বছর। ও মা, তাই নাকি? তুমি আমার থেকে 1 বছরের বড়, অথচ দেখো আমাকে কেমন বড় বড় লাগছে। যদিও আমাকে সবাই বলে আমি বয়সের তুলনায় একটু বেশি, হাতে পায়ে দমিয়ে গেছি। বনলতা মৃদু হাসে মধুর দিকে তাকিয়ে। মধু বলে, জানো তো আমি বড্ড বেশি কথা বলি, সেই কারণে না মায়ের কাছে প্রচণ্ড বকা খাই। কিন্তু মিনুদেবী পেছন থেকে ডাকতে ডাকতে আসে, মধুকে এসেই বলে, গল্প শুরু করে দিয়েছিস, দেখেছিস? তোকে আমি ডাকতে পাঠিয়েছিলাম মেয়েটিকে, তুই না ডেকে সেই গল্প জুড়েছিস। মধু নিজের মাথায় চাপড় মেরে বলে, ভুলে গেছি। এই হলো আমার এক ভুলো স্বভাব। আমি বিশ্বাস করো মা, আমি ভুলে গেছি। মিনুদেবী বনলতার সামনে এসে বলে, তা মেয়ে তোমার নাম কি? বনলতা মৃদু হেসে মিনুদেবীকে প্রণাম করে বলে, কাকিমা, আমার নাম বনলতা। বাহ, কি সুন্দর নাম। কথাটা বলেই বনলতা থুতনি ধরে হাত দিয়ে চুমু খায়, দিয়ে বলে, মেয়ে তুমি অপরূপা, খুব সুন্দরী। তুমিও আজ থেকে আমার আরেক মেয়ে। রাজ আমার ছেলের মতন, খুব ভালো একটা ছেলে জানো তো। ও যখন তোমাকে এখানে রাখবে বলল, আমি এক কথায় হ্যাঁ বলে দিয়েছি। এখন দেখছি আমি ঠিকই করেছি। আমার আরেকটা মেয়ে হয়ে গেলে তুমি। আমার বাড়িটা এখন সবসময় মানুষে ভরা থাকবে। এই মা মেয়ের সংসার না আর ভালো লাগে না। কায়সারকে বলছি, বাবা বিয়ে কর, বিয়ে কর, ছেলে আমার বিয়েই করতে চায় না। ছেলে আমার সন্ন্যাস নেবে বোধ হয়। যাই হোক, তুমি এসেছো, খুব আনন্দ পেয়েছি। এই বাড়িটা নিজেরই মনে করো মা, কখনো মনে করো না এটা অন্য কারোর, তোমার নিজের বাড়ি। বনলতা হাসে, মনে মনে ভাবে, তার এই রূপটাই হয়েছে তার কাল। এই রূপের কারণেই তো আজ এত কিছু, আজ এই বাড়ির আশ্রিতা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না কাকিমা, আমাকে নিয়ে এত ভাববেন না প্লিজ। তা মেয়ে যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বাড়ি কিছু খেয়ে একটা টানা ঘুম দাও তো। অনেকটা ধকল গেল বল, অনেকটা রাস্তা যে। বনলতা কিছু না বলে মাথা নাড়ে শুধু। এয়ারপোর্টে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছেন ভদ্রমহিলা স্বপ্নদেবী। রাস্তায় জ্যাম থাকায় রাজদের আসতে দেরি হচ্ছে। কোনো রকমে এয়ারপোর্ট পৌঁছতেই দেখে তার দিদুন বাইরে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। রাত যেতেই ভদ্রমহিলা নিজের গরম স্বরে বলে, প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আমি সেদিকে কোনো হুঁশ আছে? টাইমের মূল্য দেখি কোনো কালেই হবে না তোমার। আগে জানানো হয়েছিল আমি আজ আসছি তীর্থ থেকে, এখানে আগে কেন আসা হয়নি রাজ? রাজ চুপ, এই একটা জায়গাতেই কোনো কথা বলে না, চুপ থাকে। স্বপ্নাদেবী এবার একটু হেসে বলে, এতদিন পর দেখা দিদুনকে একটু আদর করতে ইচ্ছে হয় না বেটা? আমি কি এতই গম্ভীর নাকি? কথাটা বলেই ভদ্রমহিলা হেসে দেয়। রাজ এগিয়ে গিয়ে দিদুনকে জড়িয়ে ধরে বলে, অনেক দিন পর দিদুন, অনেক দিন পর। কেমন আছো তুমি? ভালো ছিলাম, ঠাকুরের দর্শন করতে গেছি, খারাপ থেকে পারি বাবা, অনেক ভালো ছিলাম, তবে তোমাকে দেখে আরও ভালো হয়ে গেছি। রাজ
দিদুনের ব্যাগটা হাতে নিতেই কাইসার ছুটে আসে ব্যাগ নিয়ে গাড়িতে গেতে ঢোকাতেই রাজ নিজের দিদুনকে নিয়ে গাড়িতে বসে। গাড়ি স্টার্ট দিতেই রাজ বলে, দিদুন তুমি বাইরে ছিলে, তাই তোমাকে একটা কথা জানানো হয়নি। স্বপ্নাদেবী মৃদু হেসে বলে, কি আমার অপদার্থ জামাইটা মারা গেছে তাই তো? রাজ থমকে গিয়ে তাকায়। আমি এখানে না থাকলেও এখানকার সমস্ত খবর আমার কানে থাকে। রাজার মনের ভয় হয়, লতাপাতার কথাটাও কি জেনে গেল নাকি? মনে মনে ভেবে প্রশ্ন করেই বসে, আর কি কি জানো? স্বপ্নাদেবী হেসে বলে, কেন, লুকিয়ে ঘরে বউ রেখেছ বুঝি? আমি জানতে পারলে সমস্যা? রাজ বিষম খায়, কাঁচতে থাকে। কায়সারের ঘামও ছুটে গেছে বোধ হয়। এই যা মহিলা, এখনই না শুলে চড়ায়। স্বপ্নাদেবী হেসে বলে, আরে আরে জল খাও, আমি তো মজা করছি। আমাকে অপু জানিয়েছিল যে আমার অপদার্থ জামাইটা আর নেই, সেটুকুই জানি। হ্যাঁ, তবে এবার মেয়ে দেখেছি, তার সাথেই তোমার বিয়ে দেবো ভাবছি। আর পালাই পালাই কত করবে ওই মেয়ে? আমি কথা সেরে এসেছি, বিয়ে তোড়জোড় শুরু করব। দাদুভাই বিয়ে নিয়ে কি প্ল্যান, মানে এখনো কি বিয়ে করতে চাইছে না? রাজের হঠাৎ মুখটা গম্ভীর হয়ে যায়। কিছুটা ভেবে বলে, দিদুন এই ব্যাপারে কথা বলতে চাই না। বিয়ে নিয়ে আপাতত কোনো প্ল্যানিং নেই। গাড়ি এসে পৌঁছায় সিংহানিয়া বাড়িতে। মালেখা গাড়ি শব্দ পেতেই ছুটে আসে। স্বপ্নাদেবী গাড়ি থেকে নামতেই মালেখাকে দেখে মুখ চোখ বিকৃত করে বলে, এত তাড়াহুড়ো করার কি আছে বাপু? আমি চলে যাচ্ছি না, এখানেই থাকবো। মামুনি তুমিও না, এতদিন পর এলে তাও এমন করো। কতবার বলেছি মামুনি বলে ডাকবে না, মাসিমণি হই মাসুমণি বলেই ডেকো। মালিকা দেবী চুপ করে যায়। আসলেই স্বপ্নাদেবী মালিকার নিজের মাসি, রাজের মায়ের মাসতুতো বোন মালিকা। মালিকা রাজের মা বেঁচে থাকাকালীনই রাজের বাবার সাথে পরকীয়ায় জড়িয়ে যায়। রাজের মা যখন হত্যা হয়, তার কিছুদিনের মাথাতেই মালিকাকে বিয়ে করে রাজের বাবা অরুণ সিংহানিয়া। সারাটা দিন কেটে যায় ব্যস্ততায় আজ। এখন বুঝি সময় হয় নিজের ঘরে ঢোকার। রাত বাজে 12টা 25। ঘড়ির কাঁটা থেমে নেই, চলছে টিকটিক করে। আরও একটা ব্যস্ততম দিন পার হলো। ঘরে ঢুকেই আজ কেমন যেন অদ্ভুত লাগছে, কেমন ফাঁকা ফাঁকা সব। হুট করে মনটা কেমন করে উঠল। নিজের গায়ে ব্লেজারটা খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। এক এক করে সব এদিক ওদিক খুলে ছুঁড়ে ফেলে। টাওয়াল রুমে ওয়াশরুমে যায়, বেশ সময় নিয়ে ফ্রেশ হয়। ট্রাউজারটা পরে বেরিয়ে আসে বাইরে। খালি গাম, ভেজা চুল, টপ টপ করে জল পড়ে, সেদিকে হুঁশ নেই। ঘরে কেমন দম বন্ধ লাগছে, মেলি গন্ধটা আর নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। হাতে জ্বলন্ত সিগারেট, যা এখনো শোক টান দেয়নি, শুধু হাতেই ধরে রয়েছে। অত শত না ভেবে আবার ঘরে আসে, সোফায় বসে। পাশের মিনি ফ্রিজ থেকে ছোট মদের শিশিটা বার করে গ্লাসে ঢেলে এক সিপ নেয়। না, ভালো লাগছে না। এই বোতল বন্ধ করে অন্য ব্র্যান্ডের অন্য বোতল ওপেন করে সেটারও এক সিপ নেয়। এতেও মন পোষায় না। অদ্ভুত ফিলিংস, কিছুতেই মনের উচাটন শান্ত হয় না। চোখটা বারবার ঘোরে ঘরের এদিক ওদিক। মন বলে, কিশোরী কন্যা কি জাদু করলো আমায়? শান্তি আসছে না কেন? মনে মনে ভাবে সোফায় এই জায়গায় বসে থাকতো, আর নয়তো বিছানায় শুয়ে থাকতো ওই সাদা শার্টটা পরে। নিজেরই ভাবনায় চমকে ওঠে। ছি রাজ, কী সব চিন্তা, ছি। ওহ, এই কদিনে একটা মেয়ে সবসময় এই ঘরে ছিল, তাই হয়তো বারবার মনে পড়ছে। রাজ অত শত না ভেবে শুয়ে পড়ে। বিছানায় শুলেও ঘুম চোখে ধরা দেয় না। মনটা আর পারে না। এপাশ ওপাশ করে যখন শান্তি পায় না, তখন বিছানা থেকে ঝেড়ে মেরে ওঠে হাতে ফোন নিয়ে। ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে, নিচে এসে খেয়াল হয় গাড়ির চাবি আনা হয়নি। পকেট থেকে ফোন বের করে কল করে কায়সারকে। বেচারা সবেই ঘুমিয়েছিল, ঘুম ঘুম ভাবটা সবে এসে ধরা দিয়েছিল চোখে। ফোনের কর্কশ স্বরে লাফিয়ে ওঠে। ফোনের দিকে চাইতেই দেখে বস বলে সেভ করা। এক লাফ দিয়ে বিছানা থেকে কানে ফোন নিতে অপর পাশ থেকে কথা আসে, ইয়েস স্যার, ওকে স্যার, আসছি বলে নিজের শরীরে সার জড়িয়েই বেরিয়ে পড়ে ঘর থেকে। নিচে আসতেই দেখে রাজ খালি গায়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কায়সার ভুরু কুচকে ভাবে মনে মনে, স্যারের জামা কই? এইভাবে যাবেটা কোথায়? কায়সার গাড়ি বের করে সামনে আনতেই রাজ উঠে বসে। কায়সার ঢোক গেলে বলে, স্যার, মানে এভাবে যাবেন কোথায়? রাজ নিজের দিকে তাকিয়ে লক্ষ্য করে, জামা পরে আসতে ভুলে গেছি, ড্যাম, চলো সমস্যা নেই। কিন্তু স্যার এইভাবে? রাজ ঠান্ডা লুক দেয় কায়সারের দিকে, বলে, বসটাকে আমি? না। কায়সার পুরো কথা শেষ করতে না দিয়ে বলে, আপনি, সরি স্যার, বলে গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে নেয়। অজানা গন্তব্যে কায়সার কিছু বলবে বলে উসখুস উসখুস করে। রাজ হয়তো বোঝে, বলে, সোজা চলো, আমি ঠিকানা বলছি। রাত প্রায় 3টের ঘরে, ঘড়ির কাঁটা।
রাজের ঘুরিয়ে পেঁচিয়ে বলা রাস্তা ধরে কায়সার নিজের বাড়ির সামনে এসে পৌঁছায়। বাড়ির সামনে গাড়ি থামতেই কায়সার অবাক হয়ে বলে, স্যার, এটা তো আমার বাড়ির ঠিকানা। আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন যে আমি বুঝিনি আপনি আমার বাড়ির সামনেই গাড়ি নিয়ে আসবেন। রাজ বাঁকা হেসে বলে, কল করো। কাকে? না মানে এত ভোরে কাকে কল করব? লতা পাতাকে এই মুহূর্তে কল করে বাইরে আসতে বলো ফার্স্ট। রাজের কথায় কায়সার কেঁদে ফেলা জোগাড়, বলে, স্যার, লতা পাতাটা কে? আর রাজ ধমকের সুরে বলে, লতা পাতা? উফ, বনলতা, ওই মেয়েটি। ও, ম্যাডামকে? তাই বলুন। কিন্তু স্যার, আমার কাছে তো ম্যাডামের নম্বর নেই। রাজ কিছু বলতে গিয়েও থেমে যায়। আসলেই তো রাজ তো বনলতাকে ফোনই দেয়নি, তবে ফোন পাবে কোথায়? ড্যাম, এখন নিজের উপরই নিজের রাগ হচ্ছে। স্যার। জি জি স্যার, কাল প্রথম কাজ লতাপাতাকে একটা ভালো মানের ফোন সিম সহ কিনে দিও। জি জি স্যার। আচ্ছা, তবে এখন মধুকে কল দাও। এখন? রাজ ঠান্ডা নজরেই তাকায়। কায়সার পকেট থেকে ফোন বার করে কল লাগায়। রিং হওয়ার কিছু সময় পর কল রিসিভ হয়। ঘুমো ঘুমো স্বরে বলে, হ্যালো, বল। সো কায়সারকে কথা বলতে না দিয়েই অধৈর্য হয়ে ফোনটা কেড়ে নেয়। কানে নিতে গমগমে স্বরে বলে, লতা, বনলতাকে ফোনটা দাও। মধু শোয়া থেকে উঠে বসে এক লাফে রাজের গলা পেয়ে। হ্যালো হ্যালো রাজদা, ফোনটা দাও। মধু পাশে ঘুমিয়ে থাকা বনলতাকে ডেকে বলে, এই লতাদি, ও লতাদি। লতা তাকাতেই মধু বলে, তোমার ফোন। বনলতা কিছু বোঝার আগেই ফোন কানে নিয়ে দেয় মধু। হ্যাঁ, হ্যালো। রাজার মুখে নিজের অজান্তেই হাসি ফোটে। কায়সারের দিকে তাকাতেই কায়সার নেমে যায় গাড়ি থেকে। রাজ একটু আয়েশ করে বসে বলে, হ্যালো লতাপাতা, ঘুমাও বুঝি? আমার চোখের ঘুম হারাম করে নিজের শান্তিতে ঘুম দাও। ওয়াও। বনলতা বোঝে গলার স্বর চেনে। কোনো কথা না বলে কল কেটে দেয় মুখের ওপর। রাজের মুখের ওপর এভাবে ফোন কেটে দেবে, খুব অপমানিত বোধ করে রাজ। আবার ঘুরে গিয়ে কায়সারের ফোন থেকে মধুর ফোন কল করে। মধু কল ধরতেই বনলতা চেঁচিয়ে বলে, ফোন কেটে দাও, আমি বলছি, ফোন কেটে দাও। আমি এত রাতে কোনো রং তামাশা চাই না। আমি কারোর সাথে কথা বলতে চাই না। চাই না যে মানুষটা আমাকে ফোন করুক, আমার সাথে কথা বলুক। ফোন কাটো। বনলতার কথা পুরো শোনার আগেই রাজ চিৎকার করে বলে, মধু, ওপেন দ্য ডোর। কথাটা বলেই গাড়ির দরজা খুলে নেমে পড়ে। রাজের রাগ আকাশ ছোঁয়া। কায়সারের ফোন পাশের সিটে ছুঁড়ে ফেলে রাগে গাড়ি থেকে বেরিয়ে আসে। কায়সার ভয়ে জড়সড় হয়ে গেছে। রাজকে বাড়ির দিকে যেতে দেখে কায়সার সামনে এসে কিছু বলবে তার আগেই রাজকে দেখে গেটম্যান গেট খুলে দেয়। রাজ মেন গেট দিয়ে প্রবেশ করেই বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায়। নক করার আগেই মধু খুলে দিয়েছে। আশেপাশে না তাকিয়ে মধুকে জিজ্ঞেস করে, কোন ঘরে? মধু হাত দিয়ে ইশারা করে ওপরের ঘরে। রাজ আর কোনো দিকে না তাকিয়ে হাঁটা দেয়। রাজ যেতেই মধু নিজের দাদাকে জিজ্ঞেস করে, এই দাদা, কী রে, কী হয়েছে? আমার কিন্তু খুব ভয় করছে। রাজদা এত রেগে কেন আছে? কায়সার বোনের কথা কানে না নিয়ে ভীতু স্বরে বলে, মা, মা কই? মা তো ঘুমের ওষুধ খায় রাতে, সকাল 8টার দিক থেকে উঠবে না। ও, তাহলে আর কি, যা গিয়ে শুয়ে পড়। মানে তুই মায়ের রুমে শুয়ে পড়। স্যার এখনই কথা বলে চলে আসবে, তারপরে আমিও চলে যাব। কিন্তু দাদা, কি ঘটনা বলতো? কায়সার বোনের মাথায় একটা চারটে মেরে বলে, বেশি বুঝিস। এত বুঝতে কে বলেছে শুনি? যা গিয়ে শুয়ে পড়। মধু চোখ মুখ কুচকে চলে যায়। কায়সার বেচারা ডাইনিংয়ের সোফায় শরীর এলিয়ে দেয়। এইদিকে বনলতা শুয়ে আছে ওপাশ ফিরে। রাজ রাগে ঘরে প্রবেশ করে। বনলতাকে ওপাশে ফিরে শুয়ে থাকতে দেখে রাগ রাগে কপালের রগ ফুলে ওঠে। বিছানার সামনে গিয়ে বনলতার হাতের কবজি ধরে এক টানে বিছানা থেকে তোলে। বনলতার চোখে মুখে বিষাদের ছায়া ছোঁয়া। রাজকে দেখে কিশোরী ভয়ে জড়সড় হয় বটে, তবে রাজকে বুঝতে দেয় না। রাজ বনলতার জোয়াল চেপে ধরে বলে, কি বলেছিলাম না, রাগ দেখাবি না? সাহস হয় কি করে তোর, মুখের ওপর ফোন কাটিস? চিনিস আমায়? বনলতা নিজের জোয়াল থেকে রাজের হাত ছাড়াতে চায়। রাজ এত জোরে চেপে ধরেছে যে গালের ব্যথা বনলতাকে কাবু করে দিয়ে চোখ চিকচিক করে ওঠে। রাগ দেখাস তুই আমায়? ভদ্রভাবে কথা বলছিলাম, সহ্য হলো না তো? সেই আমার ভেতরে পশুটাকে বার করতে উঠে পড়ে লেগেছিস? বনলতা ফুঁপিয়ে ওঠে। রাজ নিজের হাতের বাঁধন আলগা করতেই বনলতা সরে আসে। বিছানার পাশে অবহেলায় পড়ে থাকা ওড়নাটা শরীরে জড়িয়ে নেয়। রাজের দিকে এবার পূর্ব দৃষ্টি দিয়ে দেখে শরীরে ট্রাউজার অথচ শার্ট নেই। চোখ রাগে লাল, ফর্সা মুখ লাল হয়ে গেছে।
বনলতা তাচ্ছিল্য হেসে বলে, বাবু সাহেব, আমার মতন গরিব মেয়ের রাগ আপনার মতন বড়লোকের কাছে কি আর দেখানো যায়? আপনি হলেন আমার মালিক, যখন মন তখন খালি আদেশ করবেন, বান্দা হাজির হয়ে যাবে। রাজ তেড়ে আসতে যাবে তার আগেই বনলতা ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এগিয়ে আসে রাজের মুখের সামনে, রাজের দিকে আঙ্গুল তাক করে বলে, এত রাতে আমার মতন গরিব রক্ষিতা আশ্রিতা মেয়ের কি দরকার হয়েছে শুনি, যার জন্য একে ওকে ফোন করে একে ওকে বিরক্ত করে এত রাতে এখানে আসা মানেটা কি? কি বোঝাতে চাচ্ছেন? বাকি আমাকে কিনেছেন নাকি আমাকে কিনেছেন তার উসুল করতে এসেছেন? তার মানে আজ হয়তো আপনার কাছে কোনো ভালো মেয়ে আসেনি, সেই কারণে এসেছেন আমার কাছে। এসেছেন তো, বলুন কি লাগবে? আমাকে আমাকে লাগবে? কথাটা বলেই বনলতা নিজের শরীর থেকে ওড়না খুলে মাটিতে ফেলে দেয়। রাজের রাগ আকাশ ছুঁয়ে যায়। রাগে দাঁতে দাঁত চেপে চোয়াল পিষে নিচ থেকে ওড়নাটা তুলে বনলতার গায়ে দিয়ে বলে, এই রাজ সিংহানি আর মেয়ের অভাব পড়ে না, একটা না একটা ঠিক জোগাড় হয়ে যায়। আর তাছাড়া আমার যদি তোর শরীরে এতই নেশা থাকতো, তাহলে এতদিন আমার কাছে থেকেও তুই নিরামিষ হয়ে থাকতি না? কবেই তোর সর্বস্ব ছুঁয়ে দিতাম। এখনও তোকে শুদ্ধ রেখেছি, পবিত্র রেখেছি। হ্যাঁ, এটাই তো বলছি। আমাকে কিনেছেন, আমাকে ব্যবহার করেননি, শুধু শুধুই রেখে দিয়েছেন কেন? নিশ্চয়ই কোনো বড় প্ল্যান আছে, কোনো বড়, অনেক বড়। আচ্ছা, আমাকে অন্য কোনো বড় ক্লায়েন্টের কাছে বিক্রি করে দেবেন নাকি? না মানে, আপনাদের মতন বড়লোক মানুষদের তো এইসব ব্যবসা, গোপন ব্যবসা, আপনাদের এরকম গোপন ব্যবসা লুকিয়ে চুরিয়ে করে থাকেন। মেয়ে পাচারের আমি দেখেছি, শুনেছিও। অনেক মুখ হয়েছে না? অনেক মুখ। একবেলা নিজের থেকে আলাদা রেখেছি, তার মানে এই নয় আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো লতাপাতা। আমি কিন্তু তোমার সম্মান করেছি, তোমাকে ছুঁইনি, স্পর্শ করিনি। আমার তোমাকে দেখতে ইচ্ছে করছিল, মনটা আনচান করছিল, তাই তাই কোনো ভদ্রলোকের বাড়িতে অভদ্রের মতন খালি গায়ে একটা মেয়ের ঘরে ঢুকে পড়েছেন? এত রাতে লজ্জা করে না? ছোট লোকের মতন ব্যবহার, আবার নিজেকে। বনলতার মাথা ঠিক নেই, রাগের মাথায় কি বলছে না বলছে ভেবেও বলেনি। এমনকি রাজকে দেখলেই প্রথমে ভয় পেলেও সেই ভয়টা এখন আর কাজ করছে না। হঠাৎ যেন ভেতর থেকে কেউ একটা চিৎকার করে বলতে চাচ্ছে, এই লোককে একটা থাপ্পড় মেরে ঘর থেকে বার করে দিতে, কিন্তু হয়তো নাগাল পাবে না, সেই কারণে থাপ্পড় মারতে পারছে না। ঠিকই, কিন্তু মুখের কথায় নাজেহাল করে ছাড়বে মানুষটাকে, মনে মনে পণ করেছে সে। ব্যাস, অনেক কথা শুনেছি, আর না। আমাকে কি তোমার এতটাই ছোট মনে হয়? আমি এতটাই ছোট লোক? আমাকে তুমি আজকে কি বললে ভেবে দেখেছো? আমি তোমাকে কিনেছিলাম ঠিকই, তোমাকে থাক সেসব কথা, তোমাকে সেসব জানতে হবে না। তুমি এখানে থাকবে, ভালো থাকবে, সেফ থাকবে, মানুষের মুখের কটু কথা শুনতে হবে না, ভালোভাবে জীবন কাটাবে, সেই কারণেই তো তোমাকে এখানে পাঠানো। কে বলেছিল আমার এতটা ভালো আপনাকে ভাবতে? কে বলেছিল ছেড়ে দিয়ে আসতেন কোনো রাস্তায় কুকুর শিয়ালে ছিঁড়ে খেত, তাও শান্তি পেতাম? আমি কোনো পশুর খাবার হয়েছি? অন্তত মানুষরূপী জানোয়ারগুলোর নয়। আপনি বুঝতে পারছেন? এখানে থেকে আমি করবোটাই বা কি? দুটো খাবো, পরবো, তাদের সাথে মতে মতে মিলিয়ে চলবো। কতদিন এভাবে রাখবেন আমাকে? কতদিন বলুন? কথাটা বলতে বলতে বনলতা কেঁদে দেয়। রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আসলে চোখ মুখ একদম যেন একবেলাতেই বসে গেছে, মুখটা অনেকটা নমনীয়তা হারিয়েছে। রাজ কিছু সময় বনলতাকে দেখে বলে, তুমি কি চাও আমি আর না আসি? বনলতা রাগের মাথায় বলে, আমি চাই আপনি আর না আসেন। আপনি আমার সামনে আর আসবেন না, প্লিজ। রাজ নিজের মাথার চুল পেছন দিকে ঠেলে হাত দিয়ে কপাল চুলকে বলে, তুমি চাও আমি আর না আসি, রাইট? হ্যাঁ, আমি চাই। কথাটা বলতে দেরি, রাজ বনলতাকে টানতে এক সেকেন্ডও দেরি করে না। বনলতার হাত ধরে নিজের মুখোমুখি টেনে নিয়ে এসে বনলতার কোমরটা আঁকড়ে ধরে। বনলতার চোখে চোখ রেখে বলে, কিশোরী কন্যা তুমি, কি জানো তোমার এই ঝলসানো রূপ না দেখলে আমার ঘুম আসছে না। দুটো দিন বাড়িতে থেকে অভ্যেস খারাপ করে দিয়েছো। এই অভ্যেসের হয়ে বশবর্তী হয়ে আজ এত রাতে তোমার সামনে দাঁড়িয়ে আমি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, এটাও কি সম্ভব? বনলতাও চোখে চোখ রেখে বলে, যেটা আমার জায়গা নয় সেখানে আমি কেন আমার ছায়াও পাড়া দেয় না? আপনি ভুল মানুষকে ভুল অনুভূতি বলতে এসেছেন। ভুলে যাচ্ছেন আমি বনলতা, গ্রামের সহজ সরল মেয়ে হলেও কোনটা ভালোবাসা আর কোনটা মোহ বুঝতে পারি।
2 দিন আসবেন না, 3 দিন আসবেন না, ধীরে ধীরে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর আসা বন্ধ করে দিন, দেখবেন সবটা পরিবর্তন হয়ে গেছে। আমি মোহ, বনলতা নামক মোহ আপনার জীবন থেকে সরে গেছে। বিয়ে করুন, জীবনে সুখী থাকবেন। একটা ভালো সুপাত্রী দেখে তাড়াতাড়ি বিয়ে করে নিন। বয়স তো কম হলো না, 28 বছর বয়স। 28 বছরের তাগড়া যুবক বাইরে বাইরে মুখ মেরে বেরিয়ে কি সুখ পাবেন? সংসার ধর্ম করবেন, সংসার হলে সন্তান হবে, সব মিলিয়ে জীবন সুন্দর হবে। জীবন গুছিয়ে নিন। সময় থাকতে অমূল্য জীবন গুছিয়ে নেয়। আমার মতন রাস্তার মেয়ের কথা ভেবে মাঝরাতে উঠে এসে চিন্তা দেখানোর কোনো মানেই হয় না। রাজ নিজের কপাল বনলতার কপালের সাথে ঠেকিয়ে ধীর আওয়াজে বলে, একদিন এই বড্ড বড় হয়ে গেছো না? সেই লতাপাতাকে বড্ড অচেনা লাগছে। কি করে এত পাল্টে গেলে এক রাতেই? এতটা বড় হওয়া যায় নাকি? বনলতা চুপ, মুখে কোনো কথা নেই। রাজ নিজের মাথাটা তুলেই বনলতার চোখে চোখ রেখে বলে, আমি জানি না এটা মোহ নাকি অন্য কিছু, কিন্তু আমি বড্ড আসক্ত হয়েছি কিশোরী কন্যা, বড্ড। তুমি জানো, আমার ব্র্যান্ডের মদ অবধি নেশা ধরছে না। কোনো কোনো কিছু ভালো লাগছে না। কেন কেন ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে না। সিগারেটে সুখ টান দিতাম, সেটাও বুঝি আর ভালো লাগছে না। জ্বলন্ত সিগারেট এমনি এমনি শেষ হয়ে যাচ্ছে মুখ অবধি যাওয়ার আগে। কি জাদু করলে বলো তো, তুমি কি জাদু করলে? বর্ণনাটা এবারও চুপ। রাজের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, অল্প নেশা তো হয়েছে, না হলে আর এত রাতে খালি গায়ে এতটা দূরের পথ পাড়ি দিয়ে আমার ঘরে আসতেন না। এই বাড়ির আন্টি জেগে যাওয়ার আগে দয়া করে বাড়ি যান। অন্তত আমার এই আশ্রয়স্থলটুকু কেড়ে নেবেন না। এখানে অন্তত মাথা উঁচু করে বাঁচতে দিন। রাজ বনলতার দিকে কিছুক্ষণ তাকিয়ে বাঁকা হেসে বনলতাকে ছেড়ে দেয়, বলে, লতাপাতা, তোমার কি আমার জন্য কিচ্ছু ফিল হয় না? কোনো ফিলিংস? বনলতা ব্যঙ্গাত্মক স্বরে বলে, রক্ষিতাদের কোনো ফিলিংস থাকে না বাবু। আপনি ভুল বুঝছেন, আমার কোনো ফিলিংস আসেনি। আসলে মাঝে মধ্যে যখন মাথাটা টিপে দিতে বলতেন, তখন একটু মায়া কাজ করতো, এইটুকুই। রাজ বলে, শুধুই কি মায়া? দুদিনের মায়া, শুধুই মায়া? গরিব মেয়ে হয়ে বড়লোকের ছেলের সাথে প্রেম করব, তেমন মনোভাব আমার নেই। আর মালিকের সাথে প্রেম করার চিন্তা ভাবনা মাথাতেই আনিনি। আপনি দয়া করে আসতে পারেন। আর হ্যাঁ, এরকমভাবে রাত বেরাতে আসবেন না প্লিজ। তাও আবার খালি গায়ে, মানুষে উল্টোপাল্টা বদনাম ছড়াবে। আপনি বড়লোক মানুষ, বদনাম আপনার গায়ে লাগবে না, কিন্তু আমি একটা মেয়ে, আমার সম্মানটাই আমার কাছে সব। এই সম্মানটাই যদি চলে যায়, আত্মহত্যা ছাড়া কিছু পথ খোলা থাকবে না। তুমি এক রাতে বড্ড পাল্টে গেছো লতাপাতা। কথাটা বলেই রাজ এক মুহূর্ত অপেক্ষা করে না, ঘরের দরজা খুলে বেরিয়ে চলে যায়। বনলতা চেয়ে থাকে দরজার দিকে এক দৃষ্টিতে। কিছু সময় পরেই গাড়িটা চলে যাওয়ার আওয়াজ পায়। গাড়িটা চলে যেতেই বনলতা ছুটে গিয়ে জানলার পাশে দাঁড়ায়। চোখের নিশানার বাইরে চলে গেছে গাড়ি এতক্ষণে। বনলতা বুকে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দূর পানে। যত দূর চোখ যায়, গাড়িটাকে যত দূর দেখা যায়, তাকিয়ে থেকে মনে মনে বলে, আসলেই আসলেই আমি আপনার উপর রাগ দেখালেও, আপনাকে অভিমান দেখালেও এটা তো সত্যি। আমি আপনার কেনা গোলাম। আপনার যখন খুশি তখন এখানে আসতে পারেন, কেউ বাধা দেবে না। হয়তো বেশি বলে ফেলেছি আজকে। আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আর। কি হলো নিজেই বুঝতে পারলাম না। আপনি হয়তো শুনলে অবাক হবেন, এই প্রথম আমি কাউকে কড়া গলায় কথা শুনিয়েছি, তাও আবার আপনার মতন একজন নামী মানুষকে। আপনার উপর প্রথম রাগ কাজ করলেও এখন সেটা করে না। এখন কেন জানি বড্ড অভিমান হয়। এই কিশোরী কন্যার আপনার উপর একটা সম্মান কাজ করে। প্রথম রাগ হলেও এখন সেই রাগটা হয়তো নেই। আপনি আমাকে কিনে নিলেও আমার সতীত্ব হরণ করেননি। সেই কারণে একটু সম্মান করি। কিন্তু আমি জড়াতে চাই না আপনার মতন বড়লোক মানুষের সাথে। আমি অল্প বয়সের মেয়ে হলেও আমি বুঝি আপনি আমার জন্য কিছু অনুভূতি করেন। আমি আপনার চোখে, আপনার কথায় সেই অনুভূতি পাই। কিন্তু আমি যা নিরুপায়, কখনো নিজের আশেপাশে আপনাকে আসতেই দেব না। তাহলে যে আমি মেয়ে হয়ে একটা মেয়ের স্বপ্ন দিয়ে গড়া সাম্রাজ্য ভেঙে ফেলবো, সেই মেয়ের চোখের জলের কারণ আমি হব না। আমি দূরত্ব টানলে আপনি ভালো থাকবেন। আপনার সুন্দর জীবনের জন্য শুভ কামনা রইল। বনলতা নিজের চোখের জল মুছে জানালার পর্দা টেনে দিয়ে সরে আসে। হাজার হাজার কথা মাথার মধ্যে কিলবিল করলেও কাউকে বলার উপায় নেই। সব কথাই মনের ভেতর তালাবদ্ধ করে শুয়ে পড়ে। বনলতা জানালার কাছ থেকে সরতেই
আরও একটা গাড়ি রওনা হয়। হ্যাঁ, আজ শুধু এখানে রাজ একা আসেনি, রাজকে ফলো করে অপু এসেছিল। রাজের পেছন পেছন অপু রাজকে ফলো করে বনলতার খোঁজ পেয়েছে, বনলতাকে এক পলক দেখতে পেরেছে ওই দূর থেকে, এতেই যেন শান্তি। কিন্তু মনে মনে একটা ছক কষে নেয়, কোনো মতেই বনলতাকে ছাড়া যাবে না, কোনো মতেই না। রাজ এত রাতে বনলতার কাছে এসেছে, সেটাও যেমন মেনে নিতে পারছে না অপু। যদিও নিজের দাদার উপর বিশ্বাস আছে, তবু বনলতার কাছে এত রাতে আসাটা অপু মেনে নিতে পারছে না। অপুর ভেতর আগুন জ্বলছে, ভেতর ভেতর সব তছনছ করে দিতে মন করছে। তবুও নিজেকে শান্ত রেখে গাড়ি ধীরভাবে স্টার্ট করে। বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি ঘটাতে হবে কিছু। সেই পরিকল্পনা মাথায় এঁটে নিজের গন্তব্যে বেরিয়ে পড়ে। সকাল সকাল আর বনলতার ঘুম ভাঙে না। যখন ঘুম ভাঙে তখন বাজে প্রায় 11টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিচে আসতে আসতেই বাজে 1:45। মাছের কোনটা খাবে, লেজা নাকি পেটি? বনলতা হা করে তাকিয়ে থাকে মিনু দেবীর দিকে। এই মেয়ে, কথা বলছো না কেন? মাছের কোনটা পছন্দ তোমার বলো, সেটাই দেবো। আসলে আন্টি, বুঝেছি মেয়ে, তুমি লজ্জা পাচ্ছ তাই না? আর লজ্জা পাওয়ার কি আছে, এটা তো তোমার নিজেরই বাড়ি। আসলে না আন্টি, আমি না মানে, ও বুঝেছি, তুমি মাছ খেতে পারো না, মাছের কাঁটা। আচ্ছা, আমি বেছে দেবো। আমি তো শুধু মধুকেও বেছে দিই, মধুও খেতে পারে না। তোমাকেও না বেছে দেবো, কোনটা খাবে বলো? আসলে না আন্টি, বাড়িতে কখনো মাছ আমি এরকম গোটা খাইনি। সবার খাওয়া হয়ে গেলে ভাঙ্গাচোরা কাটা ফোটাই কপালে জুটত। তাই বলতে পারছি না কোনটায় মজা বেশি। বনলতার কথা শুনে মিনুদেবীর মনটা খারাপ হয়ে যায়। বনলতার দিকে তাকিয়ে বলে, খুব কষ্ট করেছো না ছোট থেকে? যার মা নেই তাকে তো কষ্ট করতেই হয়। মা ছিল না, বাবাও ছেড়ে চলে গেছিল। মামা মামির কাছে মানুষ, মামির ছেলে পেলেকে মানুষ করে যতটুকু টাইম পেয়েছি সরকারি স্কুলে পড়ে, অতটুকুই। আর বাদ বাকি ছিল তো ঘরের কাজ সব সামলে, এতটুকুই খাবার ভাগে পড়তো। ইস, আগে কেন দেখা হলো না বলো তো? আমার মধুর মতো তোমাকেও আমি মানুষ করতাম ছোট থেকে। যাই হোক, আগে কেন দেখা হয়নি এটা ভেবে আফসোস করার থেকে ভালো এখন তোমার সাথে দেখা হয়েছে। তুমি আমার আরেকটা মেয়ে, তোমাকে আমি আমার নিজের মেয়ের মতনই মানুষ করব। কখনো 2, 9, 6 করব না। বনলতা আবেগে মিনুদেবীকে বলে, আন্টি তোমাকে একটু জড়িয়ে ধরি। মিনুদেবী এসে বলে, কেন রে মেয়ে, আমি কি খেয়ে ফেলবো তোকে? অবশ্যই ধর। বনলতা কথাটা শুনতে দেরি জাপটে ধরে বলে, আন্টি, তোমার গা থেকে না কেমন মা মা গন্ধ আসছে। আসলে ছোট থেকে কখনো স্মেলটা পাইনি গো, কিন্তু আপন আপন লাগে জানো। মিনুদেবী মাথায় হাত বুলিয়ে বলে, বোকা মেয়ে, আমি তো তোর মায়ের মতনই, আমার মধুর মতন তুই যে আমার মেয়ে। কোনো ভয় পাবি না, তুই আমার বাড়ির মেয়ে, আমার বড় মেয়ে। সিংহানিয়া মেনশন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু রাজ এখনো নিচে আসেনি। তাই স্বপ্নাদেবী রাজের ঘরের সামনে আসে, দরজা ধাক্কা দেয়। কোনো রকমে রাজ উঠে ঘরে দরজা খুলে দেয়। স্বপ্নাদেবী ঘরে ঢুকতে ঢুকতে বলে, কি একটা অবস্থা রাজ, কটা বাজে সে খেয়াল আছে? এখনো ঘুমিয়ে আছো? কি কথা যে কানে যায় না? রাজ তো মরার মতন শুয়ে আছে। স্বপ্নাদেবী একটু এগিয়ে গিয়ে রাজের গায়ে হাত দিয়ে ডাকতেই চমকে হাত সরে নেয়। গা জ্বরে পুড়ে যাচ্ছে। স্বপ্নাদেবী নাতির দিকে এগিয়ে বলে, এ কি রে, খুব জ্বর তো? রাজ, এই বেটা চোখ খোল। রাজ জ্বরের ঘোরে কি যেন বিড়বিড় করছে। স্বপ্নাদেবী নিজের কান একটু এগিয়ে নিতেই রাজ বলে, তুমি এতটা বদলে গেলে লতাপাতা, আমার বুকে কষ্ট হয়। কি জাদু করলে আমায়? এই এই রাজ, কার কার জন্য কষ্ট হচ্ছে বলো আমায়, আমি এনে দেবো, বলো আমায়। মালেকা দেবী ঘরে আসতে আসতে বলেন, মামুনি বোঝো না, তোমার নাতির বিয়ের বয়স হচ্ছে, এখন বউয়ের দরকার। স্বপ্নাদেবী বলেন, এরিনার তো এখনো পরীক্ষা শেষ হয়নি, এখন কেমন করে বিয়ে? মালেকা দেবী চমকে বলে, এরিনা? এরিনা মানে? এত চমকানোর কি আছে? আমার মেয়ের নাকি শেষ ইচ্ছে ছিল নিজের প্রাণপ্রিয় বান্ধবীর মেয়ের সাথে বিয়ে দেবে, নিজের একমাত্র ছেলের। তাই তো আমিও বিয়ে পাকা করে এসেছি। মামুনি, এটা কি কি করে সম্ভব? এরিনা না রাজকে বিয়ে করবে না বলে ছেড়ে গিয়েছিল এক সময়, রাজের ভালোবাসা পায়ে ঠেলে? স্বপ্নাদেবী বলেন, সে নিজের ভুল বুঝতে পেরেছে, এখন সে রাজের সাথেই গোটা জীবন পার করতে চায়। কিন্তু রাজ, রাজ কি মানবে? আলবাত মানবে। আমার কথা রাজ কখনো ফেলবে না, আমার বিশ্বাস। এত এত পরিকল্পনা রাজের কানে গেলেও কিছুই বলতে পারে না। সে যে জ্বরের ঘোরে কি হচ্ছে কি শুনছে কিছুই টের পায় না। টের পায় কিনা সন্দেহ। আজ সকাল সকাল কায়সার এসেছে বাড়িতে, নিজের মাকে বগল দাবা করে নিয়ে বেরিয়েছে বাইরে।
মাকে টুকটাক কিছু কিনে দিয়ে একটা দামি ফোন কিনে তাতে সিম কার্ড ভরে দেয়। মিনুদেবীকে কায়সার বলে, মা তোমাকে একটা হেল্প করতে হবে। হেল্পটা আমার তরফ থেকে নয়, হেল্পটা স্যার করতে বলেছে। মিনুদেবী অবাক হয়ে বলে, স্যার মানে রাজ কি করতে বলেছে? এই যে দেখছো না নতুন ফোন কিনলাম, এটা তুমি বনলতা ম্যাডামের হাতে দিও। তুমি বলবে এটা তুমি কিনে এনেছো বাজার থেকে। মিনুদেবী অবাক হয়ে বলে, কিন্তু কেন, সত্যিটা বললে সমস্যা কোথায়? মা, স্যার চান না ম্যাডাম জানুক সত্যিটা। তুমি বরঞ্চ বলবে তুমি এনেছো কিনে। আর হ্যাঁ, ম্যাডাম পড়তে চায় কি না সেই ব্যাপারটা একটু খোঁজ খবর নিও। যদি পড়াশোনা করতে চায় তাহলে সেই খবরটা আমাকে জানিও। মিনুদেবী ছেলেকে ভালো করে দেখে নিয়ে বলে, তুই কেন জানবি? তুই জেনে কি করবি? তুই কি ওকে? ছিছি মা, ওরকম কিছু না, স্যার জিজ্ঞেস করতে বলেছে। বুঝলাম না, রাজ যদি নিজে জিজ্ঞেস করে তাতে সমস্যা কোথায়? আমাকে দিয়ে কেন জিজ্ঞেস করতে হবে? কারণ আছে বলেই তো বলছি। আর শোনো, এই কথা তুমি মধুকেও বলো না, নয়তো ও গিয়ে সব বলে দেবে। ম্যাডাম যাতে কিছু জানতে না পারে যে স্যার এত কিছু করছে। আচ্ছা, সে না হয় ঠিক আছে, আমি বলবো না। কিন্তু রাজ এত কিছুই বা কেন করছে এটাও তো বুঝলাম না। তুমি তো জানোই স্যার আমাদের দয়ালু। এই মেয়েটাকে দেখে অতিরিক্ত দয়া হয়েছে বলেই তো একটা থাকার ঠিকানা করে দিয়েছে। তা যা বলেছিস, মেয়েটা না বড্ড অসহায় রে। আমারও খুব ভালো লেগেছে। আমার বড় মেয়ে, আমি বলেছি জানিস, আমার বাড়িতেই থাকবে যতদিন মন চায়। পড়াশোনা করবে কিনা জিজ্ঞেস করব। শুনেছি পড়াশোনায় খুব ভালো, উচ্চ মাধ্যমিক দিয়েছে, তোর বোনকে বলছিল। কথা বলতে বলতে দুজনেই বাড়ি আসে। বাড়িতে এসে কায়সার বেশিক্ষণ বসে না, একটুখানি বসে বেরিয়ে যেতে উদ্যত হলে মিনুদেবী বলে, চলে যাচ্ছিস যা, দুটো ভাত খেয়ে যা, বসিয়ে দেবো, এখনই হয়ে যাবে। ডাইনিংয়ের একপাশে মধু আর বনলতা বসে আছে। ওরা শুধু বসে নেই, দুজনের মধ্যে কি নিয়ে যেন বেশ গল্প জমেছে। এমন সময় বনলতার কানে আসে, কায়সার বলে, না মা, আজ বসতে পারবো না, স্যারের খুব শরীর খারাপ, প্রচণ্ড জ্বর। কালকে আসতাম, আমি কিন্তু আসতে পারিনি, ডাক্তার নিয়ে ছুটি করা লেগেছে। সেই কিরে বাবা, রাজের শরীর খারাপ, কি হয়েছে? জ্বর এখনো কমেনি? না, জ্বর কিছুতেই নামছে না। তার জন্য বড় ম্যাডামও চিন্তিত। কি হবে বলা যাচ্ছে না, আজকে যদি না কমে হসপিটালে ভর্তি করতে হবে। আজ আমি আসি, অন্যদিন আসবো মা। আজ বড্ড কাজের চাপ, স্যারেরও শরীর ভালো নেই, তাই মন মেজাজটাও ঠিক নেই, আসছি বলে কায়সার চলে যায়। বনলতা চেয়ে থাকে কায়সারের যাওয়ার দিকে, মধু এদিকে বকবক করে চলেছে। কিন্তু বনলতার মন যেন হঠাৎ করেই বিষাদময় হয়ে ওঠে। মনের মধ্যে একটাই কথা করে, ওই মানুষটার শরীর খারাপ, তবে কি আমার এখান থেকে যাওয়ার পর থেকে মানুষটা বিছানা নিয়েছে? মনে মনে হাজার কথা ঘুরতে থাকে। মিনুদেবী বনলতার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলে, এই নে মা, তোর জন্য একটা গিফট আছে, খুলে দেখ তো পছন্দ হয় নাকি। বনলতা চমকে তাকিয়ে দেখে একটা কাগজ মোড়ানো র্যাপার বক্স বার করছে। মিনুদেবীর হাত থেকে গিফটটা বনলতা নেওয়ার আগে মধু নিয়ে খুলতে শুরু করে। বলে, মা, কি গিফট বনলতার জন্য, দাও তো আমি খুলি। মেয়ের এত ছটফটে ভাব দেখে মিনুদেবী মোটেও খুশি হননি, বরঞ্চ মেয়ের হাত থেকে কেড়ে নিয়ে বনলতার হাতে ধরিয়ে দিয়ে মধুকে চোখ রাঙিয়ে বলে, অতিরিক্ত পরিমাণে কথা বলিস। আর ও তোর থেকে বড় হয়, বড়দের সম্মান দিয়ে কথা বল বনলতা। কে দিদি? বনলতাকে দিদি বলতে কষ্ট হয়। ওর জন্য এনেছি, ওকে খুলতে দে। তুই এত ফটর ফটর করছিস কেন? মধু মুখটা চুপসে যাওয়া পোড়া বেগুনের মতন করে বসে থাকে। বনলতা হেসে গিফটের র্যাপারটা খুলতেই চোখে আসা একটা ফোনের বক্সটা খুলতেই একটা ফোন পায়। বনলতা অবাক হয়ে ফোনটা দেখে নিয়ে মিনুদেবীর দিকে তাকিয়ে বলে, এটা এটা কেন আন্টি? এটা তোর জন্য নিলাম। কেমন হয়েছে, পছন্দ হয়েছে? সরি আন্টি, আমি নিতে পারবো না, তুমি প্লিজ। একটা চড় দেবো মেয়ে, আমি ভালোবেসে কিনে এনেছি আর তুই নিবি না? হঠাৎ মিনুদেবীকে এমন চেঁচিয়ে উঠতে দেখে বনলতা ভয় পেয়ে যায়। মিনুদেবী বনলতার মুখটা দেখে নিয়ে মৃদু হাসে, বলে, আন্টি ডাকিস, আমি তোকে মেয়ে ডাকি, তবে আমি কি কিছু দিতে পারবো না নাকি? চুপ করে নে, কোনো কথা শুনতে চাই না। মধু হাসে, বনলতাকে বকা খেতে দেখে। মধু বলে, দেখেছো তোমার আন্টি কত হট, কথায় কথায় যেতে চায়, আর আমি কিছু বলতেই এমন করে। ও বনলতা দি, আমার মা তোমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছে, এবার ফিরিয়ে দিও না গো, আমার মা কষ্ট পাবে। বনলতা ঘাড় নেড়ে বলে, আন্টি, এটার কিন্তু কোনো দরকার ছিল না। খুব জানি আজকালকার দিনের মেয়েদের একটা ফোন না হলে চলে না, সেখানে আমার মনে হলো তোর দরকার, তাই নিয়ে এলাম। তুই করেই বলছিস, কিছু মনে করিস না, তুই তো আমার মেয়ের মতন। মধু ও বনলতার কথা শেষ হতেই ফোন অন করে বনলতাকে চালানো শিখিয়ে দিতে থাকে। এদিকে সিংহানিয়া মেনশনে চিন্তার প্রভাব কিছুটা কমে এসছে। রাজার জ্বর আজ সকাল থেকে নেই, এখন অনেকটাই ভালো আগের থেকে। রাজ বসে আছে বিছানায়, কায়সারকে কল করে ডাকে। কায়সার আসতেই রাজ বলে, কাজ হয়েছে? হ্যাঁ স্যার।
ওকে, তুমি সোফার উপর থেকে ওই ফাইলটা নিয়ে যাও। রাধারানী কলেজের ফর্ম ফিল আপ আছে, ফিল আপ করে জমা করে দিও। কিন্তু স্যার, আমি জানি লতাপাতা পড়াশোনা করতে চায়। আমি চাই লতাপাতা নিজের পায়ে দাঁড়াক, ওর স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। কায়সার ঘাড় নেড়ে বলে, আচ্ছা স্যার, ওকে আসতে পারো এবার তুমি। কায়সার তবুও যায় না, উসখুস করে। কি, কিছু বলতে চাও? আসলে স্যার, আমি বাড়ির পাশে আজ স্বপ্না দেবীর আগমন ঘটে। কায়সার চুপ করে যায়, কিছু বলতে গিয়েও কথা গিলে ফেলে। ওকে স্যার, এখন আসছি আমি। রাজ স্পষ্ট বুঝতে পারে কায়সার কিছু বলতে চাইছিল, কিন্তু চুপ করে গেল। কি এমন কথা বলতো? রাজের ভাবনার মাঝেই স্বপ্নাদেবী বলেন, তোমাদের দু ভাইয়ের বিয়ে এক আসরে দিতে চাই। রাজের ভাবনা ভাঙে। স্বপ্নাদেবী বলেন, অপুর মতন ছেলে যে কিনা আজন্ম কাল মেয়ে দেখলেই নাক সিটকাতো, সেই ছেলে আজ প্রস্তাব দিয়েছে বিয়ের। রাজ চমকায়। কে বিয়ে করবে? অপু বিয়ে করতে চায়। জানিস রাজ, আমি তো খুব খুশি। তা ভালো, ভালো তো, মেয়ে দেখা শুরু করো। শুভ কাজ ফেলে রেখে লাভ কি? আরে না, অপু মেয়ে পছন্দ করে রেখেছে। মেয়ের বয়স কম, দেখতে অপরূপা, কিন্তু জানিস বাবা, মেয়েটার সাতকুলেও কেউ নেই। অপু তাড়াহুড়ো করতে চাইছে না, ধীরে ধীরে এগোবে। রাজের ভাবনার তখন অন্য কথা। লতাপাতা কি একটিবার ভাবে আমি কেমন আছি? আমার শরীর যে খারাপ, সেই খবর কি সে জানে? মনের মধ্যে এত কথা ভেবে চলেছে, স্বপ্নাদেবীর কথা কানে নিয়েও কিছু বলেনি। রাজ সেই ভাবনা মাথায় নেই। আচ্ছা তুই বস, আমি একটু বের হব, আশ্রমে যাব, তোর জন্য মানত করেছিলাম। তুই এখন ঠিক আছে যখন, তাহলে যাই, ওই বাচ্চাগুলোকে দেখে আসি, আর খাবারেরও আয়োজন করি। স্বপ্নাদেবী যেতেই রাজের ফোন বেজে ওঠে। ফোন তুলবে না দেখে নাম্বার আর চেক করে না। ফোন বেজে আবার বন্ধ হয়ে যায়, আবার ফোন বেজে ওঠে। রাজ বিরক্তির সাথে ফোনটা হাতে নিয়েই দেখে কায়সারের বোনের ফোন থেকে কল এসেছে। রাজ কৌতূহল চেপে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ তাড়াহুড়োয় জিজ্ঞেস করে, দাদা ভালো আছো? এখন ঠিক আছো? রাজ কিছুটা অবাক হয় বটে হঠাৎ মধুর গল্পে। রাজ নিজের গাম্ভীর্য বজায় রেখে বলে, বেটার আগের থেকে। ওহ। মধু আর কোনো কথা খুঁজে পায় না, কি বলবে ভেবে চুপ থাকে। বনলতা পাশ থেকে ইশারা করে বলে, খেয়েছো কিছু? মধু আমতা আমতা করে বলে, হ্যাঁ দাদা, খেয়েছো কিছু? রাজ কিছু একটা বুঝে বলে, যার চিন্তা হচ্ছে সে জিজ্ঞেস করুক, তোমায় দিয়ে জিজ্ঞেস করা মানেটা কি? মধু জিভ কাটে। বনলতার হাতে ফোন দিয়ে দাঁতে জিভ কেটে বেরিয়ে যায় ঘর থেকে। বনলতা ভ্যাবাচ্যাকা খেয়ে বসে। বনলতার হঠাৎ করেই কিছু ভালো লাগছিল না। কায়সারের মুখ থেকে রাজের শরীর খারাপ শোনার পর থেকেই মনটা আনচান আনচান করছিল। সেই ছটফটানি থেকেই মধুকে দিয়ে কল করায় রাজের কাছে। অথচ এই বজ্জাত লোক ঠিক বুঝে গেছে। বনলতা কোনো কথা বলে না, ফোনও কাটে না, চুপ করে ধরে রয়েছে। কিশোরী কন্যা, তোমার শ্বাস প্রশ্বাস শোনাতেই কি ফোন করেছিলে? আমি কিন্তু অধৈর্য হচ্ছি। বনলতা নিজের সাফাই গাইতে বলে, আমি মোটেও ফোন করতে বলিনি। মধু নিজেই কল করেছিল। শুনেছিল বোধহয় আপনার শরীর খারাপ, তাই। এটা নিয়ে বেশি ভাববেন না। না মানে মধুই করেছিল কলটা, আপনি বুঝতে পারছেন? রাজ মৃদু হাসে। এই হাসি দেখলে বনলতাকে কেন যেন যে কোনো মেয়েই ফ্ল্যাট হয়ে যেত। রাজ গম্ভীরতা বজায় রেখে বলে, বুঝেছি, যে কেউ মধুকে কল করতে বলেনি, ও নিজেই করেছিল। এমনকি কেউ ওকে কথা শিখিয়েও দেয়নি, ও নিজেই বলছিল। লতাপাতা, তুমি যা বুঝিয়েছ আমি ঠিক তাই বুঝেছি। বনলতা, আচ্ছা ঠিক আছে, রাখছি। রাজ, না, কিছু কথা ছিল। আমার মতন সামান্য আশ্রিতার সাথে কি কথা থাকতে পারে আপনার? বড্ড মিস করছি গো। দিদুর না এলে তোমাকে ওখানে রাখতামই না, বিশ্বাস করো। বনলতা ব্যঙ্গাত্মক হেসে বলে, করলাম বিশ্বাস। আপনার দিদুর না এলেই আমাকে এখানে রাখতেন না। তাহলে কোথায় রাখতেন? আপনার বেডরুমে, আপনার বাড়ির লোকের কাছে দিনরাত রক্ষিতা শব্দটা শুনে ওখানেই পচে গেলে পচে গলে মরতে বলছেন? রাজ হঠাৎ করেই রেগে গিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করছো, কথায় কথায় রক্ষিতা শব্দটা কেন আসে? আমি তো কখনো বলিনি। আমি কি বলেছি কখনো তুমি আমার রক্ষিতা? বলতে হবে কেন? টাকা দিয়ে যে কিনেছেন বাবু, টাকা দিয়ে কিনলে তাকে রক্ষিতাই বলে। বিয়ে করা বউ তো আর নয়। আর তাছাড়া আমার সম্মান ওইটুকুই, মনোরঞ্জন করা। হাতের নাগালে থাকলে চড়িয়ে গাল লাল করে দিতাম। আমি দুটো ভালো কথা বলেছি বলেই মাথায় উঠে নাচো। ঘরে বাইরে সবাই আমায় ভয় পায়, আর তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে। আসলে এই কথাটা সত্যিই বলে লোকে। নিজের সামনের জন যদি বুঝে যায় তার জন্য মানুষ কত পাগল, তাহলে এখন তুমি যা ব্যবহার করছো তারাও ঠিক তাই করে। বনলতা অবাক হয়ে যায়। নিজের অবাকতা চেপে রেখে বলে, বিয়ে করুন, মাথা খারাপ হয়েছে আপনার। হয়তো জ্বর এখনো কমেনি, তাই ভুল বলছেন। যাই হোক, ভদ্রতার খাতিরে বলি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, রাখছি। রাজ এখনো ফোন কানে ধরেই রেখেছে। কিছুটা সময় নিয়ে ফোন কান থেকে নামিয়ে ভাবে মনে মনে, রাজ, তুই তো এমন ছিলি না, এত পরিবর্তন কেন?
তবে কি সত্যি সত্যি প্রেমে মজেছে আবার তোর মন? কিন্তু প্রেম শব্দটা, ভালোবাসা শব্দটা তো আমার জন্য নয়। বহু বছর আগে হয়তো ঠকেছি খুব বাজেভাবে হৃদয় ভেঙেছে। সেদিন থেকে তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি কোনো রিলেশনে জড়াবো না। কিন্তু এই মেয়েকে দেখলে আমার কী যে হয়, নিজেকে কেন ঠিক রাখতে পারি না। আজ নিজের শরীর খারাপের জন্য এই মেয়ে তাই খালি গায়ে দেখতে চলে গেছে। অদ্ভুত ব্যাপার যে রাজ কারোর সামনে মাথা নোয়ায় না, সেই রাজ একটা কিশোরী কন্যাকে বারবার অনুগ্রহ করছে, তার প্রতি আগ্রহ দেখাচ্ছে। রাজ, এটা কি ঠিক হচ্ছে? যতই হোক বয়সে অনেকটা গ্যাপ আছে, প্রায় 10 বছরে বড় তুই। সই করলাম থেকে। রাজ নিজের চুলে হাত দিয়ে বলে, ওহ গড, আমি পাগল হয়ে যাচ্ছি, প্লিজ হেল্প। মাঝখানে 2 দিন কেটে যায়। রাজ এখন পুরোপুরি সুস্থ, আজ থেকে অফিস জয়েন করবে। এই মাঝখানে 2 দিনে বনলতার সাথে আর কোনো কথা হয়নি। যদিও কায়সারের থেকে খোঁজ খবর নিয়েছে, কিন্তু বনলতাকে ফোন করে আর তার সাথে কথা হয়নি। আজকে বনলতার রাধারানী কলেজে যাওয়ার কথা, অ্যাডমিশন হবে। বনলতাকে মিনুদেবী গার্ডিয়ান হিসেবে অ্যাডমিশন করাতে নিয়ে যাবে বলেই ঠিক করেছিল। কিন্তু আজ হঠাৎ মিনুদেবীর শরীরটা ভালো নেই, আর আজকেই রাধারানী কলেজের লাস্ট অ্যাডমিশন টেস্ট। অগত্যা মধুর সাথে বনলতাকে পাঠাতে হয়। কায়সারকে ফোন করে আসতে বলে বনলতার কলেজে। রাজ যখন পুরো কথাটা শুনতে পায় তখন কায়সারকে আগে আগে পাঠিয়ে দেয় বনলতার কলেজে। কায়সার সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করার মধ্যেই উপস্থিত হয় মধু ও বনলতা। বনলতা ইংরেজিতে খুব ভালো নম্বর তুলেছে, সায়েন্সেও খুব ভালো, কিন্তু বনলতার ইচ্ছে ইংরেজিতে অনার্স করার। সেই কারণেই রাধারানী কলেজটা বেছে নেওয়া রাজের। বাংলা ইংরেজি কম্পালসারি হলেও রাধারানী কলেজে ইংরেজিটা প্রাধান্য বেশি। খুব ভালো নাম আছে এই কলেজের, বিশেষ করে যারা ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করে তাদের পক্ষে রাধারানী কলেজই বেস্ট। আর রাজ সমস্ত খবর জেনে শুনেই এই কলেজে অ্যাডমিশন করাতে চেয়েছে বনলতাকে। বেশ কিছু সময় পর প্রিন্সিপালের রুম থেকে বের হয় 3 জন। যদিও রাজ সব ঠিক করেই রেখেছিল, বনলতার অ্যাডমিশন হয়ে গেছে। সামনের সোমবার থেকে বনলতার কলেজ। কথা বলতে বলতেই বনলতা মধু বেরিয়ে আসে প্রিন্সিপালের রুম থেকে। কায়সার বলে, তাহলে তোমরা বাড়ি চলে যাও, আমি গাড়ি করে দিচ্ছি। আমি এখন অফিসে যাব স্যারের কাছে। বাড়ি যেতে পারবো না, তোমরা যেতে পারবে তো নিজেরা? হ্যাঁ দাদা, আমরা তো যেতে পারবো, তুই এত চিন্তা করিস না। আর তাছাড়া আজ আমরা অনেক দিন পর বেরিয়েছি, আর বনলতার দিকে নিয়ে এই প্রথম বেরোনো। ফুচকা খাবো, তুই চলে যা, সমস্যা নেই। কায়সার শোনে না, নিজেই কলেজের সামনে ফুচকার দোকানে নিয়ে যায় বনলতা মধুকে। দুজনে ফুচকার প্লেট নিতে যাবে এমন সময় পাশ থেকে একজন বলে ওঠে, সেন্ড্রেলা কেমন আছেন, অনেকদিন পর দেখা। গলার স্বরটা চেনা চেনা লাগায় বনলতা পাশে তাকিয়ে দেখে রাজের ভাই অপু দাঁড়িয়ে আছে। অপুকে দেখে বনলতা যতটা না চমকেছে, তার বেশি চমকেছে কায়সার। অপু এগিয়ে এসে বলে, এখানে একটা কাজে এসেছিলাম, দেখলাম রাস্তার উপরে আপনারা দাঁড়িয়ে আছেন, তাই এলাম। কথা শেষ করে কায়সারের দিকে তাকিয়ে বলে, আজ অফিস নেই বুঝি? না, মানে যাব। বনলতা মৃদু হেসে বলে, আমার নাম বনলতা, সেন্ড্রেলা নয়। তাকেও বলেছিলাম আপনাকে। কথাটা শেষ করে মুখটা ঘুরিয়ে নিতেই অপু কথা বলে, কি করব, আপনাকে দেখলেই এমন ফিলিংস হয়। আপনি ফুচকা খেয়ে নিন, আমি ওয়েট করছি। আমার আপনার সাথে কিছু কথা আছে। বনলতা ফুচকার প্লেট আর হাতেই নেয় না, মুখ ঘুরিয়ে বলে, মধু আজ বাড়ি যাই, ফুচকা খাবো না। মধু বোঝে বনলতা কেন না করছে। কায়সার কিছু বলতেও পারে না। রাজের স্যার ভাই বলে কথা, রাজ স্যারের ভাইয়ের বলে কথা, তাই চুপ থেকে দেখে যায়। অথচ রাস্তার পাশে দাঁড়ানো কালো গাড়িটিতে বসে থাকা যুবকটির যেন শরীর জ্বলে ওঠে। হাত মুঠ করে দাঁতে দাঁত চেপে কায়সারকে কল করে। কায়সারের ফোন হয়তো সাইলেন্ট, তাই নিজেই নেমে পড়ে গাড়ি থেকে। রাজ গাড়ি থেকে নেমে এসে বনলতাদের কাছে এসে দাঁড়াতেই কায়সারের চোখ মুখ অবাক হয়ে যায়। রাজের মুখ দেখে বুঝতে পেরেছে স্যার রেগে আছে। কায়সারও ঘামতে শুরু করে। অপু নিজের দাদাকে খেয়াল না করেই বনলতাকে বলে, কেন ফুচকা খাবেন না সেন্ট্রেলা? খান, আমিও খাই, আপনাদের সাথে নামান ট্রাই করি একটা দুটো, কি বলেন? কথাটা শুনে রাজের মাথায় আগুন জ্বলে ওঠে। নিজের গম্ভীর ভরাট স্বরে বলে, আজকাল বুঝি মেয়েদের মতন ফুচকা খাওয়া ধরেছিস অপু? এরকম একটা কথা শুনে বনলতা মধু অপু চমকে ওঠে, পাশে তাকাতেই অবাক হয়ে যায়। অপু তো রাজকে দেখে চোখ মুখ কুঁচকে নেয়, যেন রাজের উপস্থিতি একেবারেই আশা করেনি। রাজকে দেখে চোখ মুখ বিরক্তির ছাপ, তবুও মুখে হাসি, মিথ্যে হাসি বুলিয়ে বলে, দাদা তুই, না মানে অফিস যাসনি? রাজ চোখ মুখ শক্ত করে বনলতার দিকে তাকিয়ে অপুকে উত্তর করে, আমি এখানে কেন সেটা তোর জানার কথা না। তুই এখানে কেন, এই কলেজে কেন?
অপু একটা ঢোক গিলে বলে, এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই চোখে পড়ল কায়সারকে, তাই এখানে এলাম। রাজ বাঁকা হেসে বলে, কায়সারের সাথে দেখা? ওয়াও, সে তো আমাদের বাড়িতেই থাকে, প্রতিনিয়তই দেখা হয় তার সাথে। তাহলে এখানে দেখে এক্সাইটেড হওয়ার কি আছে বুঝিনি। ভাই তুই কিন্তু পুলিশের মতন জেরা করছিস। কুল ব্রো, কুল। রাজের চোখ বনলতার দিকেই একই রকমভাবে চেয়ে আছে বনলতার দিকে। বনলতার মাথা নত, উসখুস উসখুস করে মাথা তুলতেই নজর আটকায় ওই গম্ভীর ধূসর রঙা চোখে। বনলতার সাথে সাথেই মাথা নামিয়ে নেয়। স্যার, মধুকে দিয়ে বাড়িতে দিয়ে আসো। ইয়েস স্যার। মধু চল। মধুর হাত ধরে বনলতা এগোতেই রাজ বনলতার হাতটা নিজের হাতে ধরে। তুমি কোথায় যাচ্ছ? বনলতা যেন ছটকা খায়, কেঁপে ওঠে সারা অঙ্গ। বনলতার বুক কেঁপে ওঠে রাজের স্পর্শে। অপু স্ট্যাচুর মতন চেয়ে থাকে রাজের ধরে রাখা হাতের দিকে। রাগে দাঁত কটমট করে চেবিয়ে চেবিয়ে বলে, ব্রো, তুমি কিন্তু সিন্টুরার হাত ধরতে পারো না। রাজ ভুরু কুচকে বলে, কি কিছু বললি? অপু নিজেকে নর্মাল করে হেসে হেসে বলে, কোথায় যাচ্ছ? দিদিন কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। কথাটা বলেই বাঁকা হেসে বনলতার ধরে রাখা হাতের দিকে তাকিয়ে বলে, জানো সিন্ড্রেলা, বাড়িতে আমাদের বিয়ে লাগছে, আমার দাদার বিয়ে। দাদার অনেক দিনের পুরনো গার্লফ্রেন্ডের সাথে। কায়সার ভয়ে শেষ। স্যার না রাগ কন্ট্রোল করতে না পেরে মেরে দেয়। কিন্তু রাজ কিছু না বলে এক মুখ ভর্তি বিরক্তি নিয়ে বনলতার হাত ধরে যেতে যেতে বলে, আমার শার্টে একটা মাছিও বসতে দিই না, আর তুই আমার ইতিহাসে হাত দিয়ে দিচ্ছিস। সময় আছে, শুধরে যা। কথাটা বলেই বনলতাকে গাড়িতে উঠতে ইশারা করে। বনলতা উঠবে না, যে ধরে আছে। রাজ বনলতার দিকে ঝুঁকতেই বনলতা এক লাফে গাড়িতে উঠে পড়ে। রাজও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করেই নিমেষেই উধাও হয়ে যায়। অপু এখনো দাঁড়িয়ে আছে একই জায়গায়। অপুকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুচকাওয়ালা কাকু বলেন, ও ভাই নাও, প্লেট নাও। অপুকে চুপ করে এবার একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি গো ভাই, ফুচকা খাবেন না? অপু, দেখছিস না শালা, নিজের জ্বালায় জ্বলছি, এসছে ফুচকা খাওয়াতে। তোর ফুচকা তুই খা। কথাটা বলেই রেখে মেখে চলে গেল গাড়ি নিয়ে। বেচারা ফুচকা কাকু হাঁ করে দাঁড়িয়ে আছে। কি হলো বেচারা কাকু বুঝতেই তেড়ে মেরে কিছু বলবে তার আগেই অপু হাওয়া। অপু নিজের সমস্ত রাগটা ফুচকা কাকুর ওপর ছেড়ে চলে গেল। গাড়িতে পিনপত নীরবতা। রাজ নিজের মনে ড্রাইভ করে যাচ্ছে, কিন্তু বনলতা নীরব। মনে মনে কিছু একটা ভেবেই চলেছে, কিন্তু কি ভাবছে বোঝার কোনো উপায় নেই। বেশ কিছু সময় পর গাড়ি এসে থামে একটা শপিং মলের সামনে। লতাপাতা নামও, চলে এসেছি। বনলতা তো নিজের খেয়ালে আছে। রাজ নিজের সিট বেল্ট খুলে বনলতার মুখের কাছে এগিয়ে আসে। বনলতার দিকে ঝুঁকে বেশ কিছু সময় পরখ করে নিয়ে ধীর স্বরে বলে, লতাপাতা, এতটা বেখেয়ালি কেন তুমি? নাকি আমায় সম্মোহন করছো? বনলতার হুঁশ ফেরে। নড়তে চড়তে নিজের ঠোঁট স্পর্শ করে ক্লিন সেভ করা খসখসে গালে। রাত চোখ বন্ধ করে নেয়, হঠাৎ যেন শরীরে কারেন্ট খেলে যায়। চোখ খুলে বনলতার দিকে তাকিয়ে গোমরা মুখে বলে, রাজ সিংহানিয়া কোনো হিসেব তোলা রাখে না। বনলতা দুরু দুরু বুকে চোখ টিপ টিপ করে চাইতেই রাজ এগিয়ে এসে বনলতার কপালে ঠোঁট চেপে ধরে। বনলতা ছটফটিয়ে ওঠে, যেন পারফিউমের তীব্র ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করে। বনলতা হাঁসফাঁস করে ওঠে। রাজ কপাল থেকে ঠোঁট সরিয়ে বনলতার গালে ঠোঁট চেপে দেয়। বনলতা সরে আসতে গেলে রাজ বনলতার হাত ধরে। বনলতা রাজের হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। রাজকে নিজের থেকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। রাজের দিকে আঙ্গুল তাক করে বলে, অসভ্য পুরুষ, একদম ছোবেন নামায়। কথাটা বলে নিজের গায়ের ওড়না দিয়ে রাজের চুমু দেওয়া কপাল গাল ডলতে থাকে। রাজ পুরো ঘটনা দেখে নীরব হয়ে যায়। বনলতার ব্যবহার রাজের মনে রাগের ঝড় তোলে। বনলতা, আমাকে বাড়ি দিয়ে আসুন। আমি আপনার মতন অভদ্র অসভ্য ছেলের সাথে এক মুহূর্ত থাকতে চাই না। রাজ নিজের মাথা শান্ত করে মুখে কিছু না বলে গাড়ি ঘোরায়। ফুল স্পিডে এগিয়ে নিয়ে যায় গাড়ি। বনলতা ভয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? থামুন, থামুন বলছি। রাজ কোনো কথা কানেই দেয় না। ঘন্টা দুয়েক গাড়ি চালিয়ে নিজের পেন্ট হাউসে নিয়ে আসে। ঘড়ির কাঁটা জানান দেয় সন্ধে হতে চলল। বনলতা এদিক ওদিক তাকিয়ে দেখে অজানা জায়গা। চারিদিকে অন্ধকারের জন্য কিছু বোঝা যায় না। বনলতা ভয় পেয়ে যায়। ভীতু স্বরে চেঁচিয়ে বলে, এটা কোথায় কোথায় এনেছেন? আমি বাড়ি যাব, প্লিজ এমন করবেন না আমার সাথে। আন্টি আন্টি কি ভাববেন আমার? রাজ কোনো কথা না শুনে নিজের সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে পড়ে। বনলতার দিকে দরজা খুলে বলে, নামো। না না, আমি আমি কোথাও যাব না। আমি আপনার সাথে কোথাও যাব না। বাড়ি চলুন, প্লিজ প্লিজ বাড়ি চলুন। বনলতা ফুঁপিয়ে ওঠে। রাজ কোনো কথা না শুনেই পাঁচা খোলা করে নিজে বাড়ির ভেতর হাঁটা দেয়।
স্যার, স্যার, রাজ স্যার আজ নিজের পেন্ট হাউসে এসেছে, তাও আবার একা নয়, ওই ম্যাডামকে নিয়ে। অপুর মাথায় রক্ত উঠে যায়। বারে বসেছিল কিন্তু এই কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারল না। যে ছেলে নেশা করে না সেই ছেলে আজ বারে এসেছে। রাগের মাথায় গোটা একটা বোতল সাবড়ে দেয়। অপুর বন্ধু ঋত্বিক চেয়ে থাকে শুধু। এই অপু, কি হলো তোর? তুই তো নেশা করিস না কখনো, আজ কি হলো? অপু রক্ত লাল চোখে তাকিয়ে বলে, সারা জীবন আমার নিজের ভাইয়ের হয়ে আমার মালের দিকে চোখ দেয়। মনে হচ্ছে কথাটা বলে আরও অন্য একটা বোতলে মুখ দেয়। ধুর শালা, কি মদ এটা! এটা আমি খাবো না, আমার তো সিন্ড্রেলাকে লাগবে। ঋত্বিক বেচারা যে যে দেখে আগামাথা কিছুই বোঝে না। তবে এটা বোঝে বন্ধু তার মন হারিয়েছে। নারী সঙ্গ থেকে দূরে থাকা ছেলেটা আজ কোনো নারীর সংস্পর্শ চাইছে। তার মানে নিজের মনের মতো কোনো মেয়েকে পেয়েছে। ঋত্বিক তাতেই খুশি। তবে অপুকে আর ড্রিঙ্ক করতে দেয় না, বলে চল ভাই, তোর নেশা হয়ে গেছে, কোনোদিন নেশা করিসনি, আর এর থেকে বেশি নেশা করলে সমস্যায় পড়বি। তোর দিদিনও এসেছে বাড়িতে। ঋত্বিক অপুকে কোনো রকমে সেখান থেকে তুলে নিয়ে অপুর বাড়িতে উপস্থিত হয়। মালিকা দেবীকে ফোন করে। মালিকা দেবী চুপি চুপি বাড়ির দরজা খুলে দেয়। ঋত্বিককে চুপি চুপি রেখে আসতে বলে অপুর ঘরে। রাত বাজে 12টা। এত রাতে কেউ জেগে নেই। অপুকে নিয়ে ঋত্বিক ওপরে ঘরে এসে দিয়ে যায়। ঋত্বিকের চোখ অনামিকাকে খোঁজে, কিন্তু চোখে ধরা দেয় না। বেচারা মুখ ভার করে অপুর ঘর থেকে বের হতেই নজরে পড়ে অনামিকা দাঁড়িয়ে আছে। ঋত্বিক বাঁকা হেসে এগিয়ে যায়। অনামিকা, কি ব্যাপার, ফোন ধরছো না কেন? অনামিকার চোখ মুখ কুঁচকে যায় ঋত্বিককে দেখে। মোটেও পছন্দ নয় এই ছেলেকে, অসহ্য। ঋত্বিক চারিপাশে তাকিয়ে দেখে নেয় ভালো করে, মুখে বলে, এত অহংকার ভালো না জানেমান। ওই পার্টির কথাটা মনে আছে তোমার নিশ্চয়ই? ওই রাতে কিন্তু তুমিই আমার কাছে আসতে চেয়েছিলে, আর আমি বাধা দিইনি। আপন করে নিয়েছিলাম তোমায়। অনামিকা অসহ্য নজরে চেয়ে বলে, তো তো কি? এক রাত তোমার সাথে ভুলে কাটিয়েছি তো কি? ঋত্বিক মুখে ক্রূর হেসে বলে, আজকে ফ্রি আছি আমি, চলো যাই আমার রিসোর্টে। অনামিকা হাত তুলতে যাবে, তার আগেই ঋত্বিক অনামিকার হাত ধরে নেয়। খবরদার এই কাজ করতে আসবেন না। স্বভাব স্বভাব তো আপনার খারাপ, ভার্জিন তো আপনি নন, তবে সতী সাচ্ছেন কেন? কত পুরুষের যে মনোরঞ্জন করেছেন তার ঠিক নেই। এক রাত আমার সাথে কাটালে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? অনামিকা, যত বড় মুখ না তত বড় কথা। ঋত্বিক নিজের ফোন দেখে বলে, এটাই তোমার সব তথ্য আছে মিস, কি জান? অনামিকা ঢোক গিলে নেয়। ঋত্বিক কিছু মুখে না বলে অনামিকার হাত ধরে টেনে নিয়ে যায় সিংহানিয়া বাড়ি থেকে। রাতের অন্ধকারে আরও একবার পাপ কাজে লিপ্ত হয় অনামিকা, কারোর আড়ালে। আসলে কি তাই, নাকি সবটাই প্ল্যান করো? এইদিকে মালিকা দেবী নিজের ছেলেকে দেখে অবাক হয়ে যেয়ে থাকে। মদ ঘৃণা করা ছেলে আজ নেশা করে এসেছে ভেবেই অবাক। অপু নেশার ঘরে বলে, জীবনে একটা মেয়ে পছন্দ হলো আর শালার ভাই সেটা নিয়ে নিতে উঠে পড়ে লেগেছে। মালিকা দেবী ছেলের এমন কথা শুনে এগিয়ে যায় ছেলের দিকে। এই এই অপু, বাবা মার কোন মেয়ের কথা বলছিস? কোন মেয়ে? সিন্ড্রেলা আমার। মালিকা দেবী, কি? কে? কি নাম? বনলতা, বনলতা। অপু মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, মা আমার ওই মেয়েকে চাই, আমি ওকে বিয়ে করতে চাই। প্লিজ মা, কিছু একটা করো। দাদা ভাই ওই মেয়েকে নিয়ে গেছে নিজের পেন্ট হাউসে। আমার আমার কথা বোঝো মা, আমি আমি ওকে চাই। মালিকা দেবী চেঁচিয়ে বলেন, ওই রক্ষিতাকে? ওই মেয়ের তো কিছুই অবশিষ্ট নেই। মা চিৎকার করে, আমি জানি দাদা ভাই ওই মেয়ের সাথে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। মালিকা দেবী, ওই মেয়েকে না খেয়ে ছেড়ে দেবে? আজব কথা বলিস না। ড্রিঙ্ক করেছিস, এখন নেশার ঘরে আছিস, তাই শুয়ে পড়। না মা, আমি যাব। কথাটা বলে উঠতে যাবে অপু। মালিকা দেবী ছেলের হাত টেনে ধরে, মুখে বলে, আমি কথা দিচ্ছি তোকে, আমি ওই মেয়েকেই এনে দেবো। এখন তুই ঘুমা বেটা। অপু কিছুটা শান্ত হয়, নেশাত্তরে শুয়ে পড়ে বিছানায়। মালিকা দেবী বেরিয়ে আসে অপুর ঘরের দরজা টেনে। মুখে ক্রূর হেসে স্বপ্নাদেবী রুমে যায়। ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে মিথ্যে কথা বলে, মামুনি মামুনি তাড়াতাড়ি চলো, রাজের খুব ব্যথা উঠেছে। স্বপ্নাদেবী ঘুম থেকে লাফিয়ে উঠতেই মালিকা দেবী নাটক করে বলে, চলো চলো তাড়াতাড়ি। স্বপ্নাদেবী কল করতে চাইলে মালিকা দেবী ফোন হাতে থেকে এক প্রকার কেড়ে নেয়। মামুনি তুমিও না, ছেলেটার অবস্থা নাজেহাল, ডাক্তার এসেছে পেন্ট হাউসে, শিগগিরই চলো, এখন ফোন করতে হবে না। স্বপ্নাদেবী প্রাণপ্রিয় নাতির এমন কথা শুনে বিশ্বাস করে বেরিয়ে পড়ে হন্তদন্ত হয়ে। মালিকা দেবী ক্রূর হেসে ভাবে মনে মনে, রাজ আর কে আটকাবে তোমার সত্যিটা, আহারে বেচারা। অন্যদিকে রাজের মাথায় আজ আগুন জ্বলছে। রাগে চোখ লাল। কোলে বনলতা। বনলতাকে নিয়ে নিজের পার্সোনাল রুমে আসে। আগে থেকে হাউসের কেয়ারটেকার রাজের রুম এর দরজা খুলে রেখেছে, তাই রাজ সুবিধায় হয় বনলতাকে নিয়ে ঘরে ঢুকতে। বনলতা ছটফট করছে কোল থেকে নামার জন্য। রাজ বনলতাকে নিয়ে সোজা বেডের ওপর ফেলে ফেলে দেয়। বনলতার কোমরে আঘাত লাগে। আহ!
রাজের সেই সবে হুঁশ নেই। বনলতাকে বিছানায় ফেলিয়ে ঘরের দরজাটা বন্ধ করে আগে। বনলতা এখনও একইভাবে পড়ে আছে। রাজ এগিয়ে এসে বনলতার দিকে ঝুঁকে বলে, আমার দিকে তাকাও। বনলতা মুখ ঘুরিয়ে রেখেছে, সে কিছুতেই তাকাবে না। বনলতা জেদও তাকায় না, জেদের বসে। রাজ খেপে গিয়ে বনলতার মুখ নিজের দিকে ঘুরে বনলতার চোয়াল চেপে ধরে বলে, এত দেমাক কোথায় থাকে? আমাকে চিনিস? 1 মিনিটে তোর কি হাল করতে পারি তার কোনো আইডিয়া আছে? বনলতা ভয়ে কেঁদে দেয়, বুকটা হু হু করে ওঠে। রাজ বনলতার চোয়াল চেপে রেখেই বলে, তোকে বলেছিলাম না ওপর থেকে দূরে থাকতে? তোকে বলেছিলাম না? বনলতা কোনো কথা না বলে রাজের হাত ছাড়াতে চেষ্টা করে নিজের চোয়াল থেকে। ও, আমি কাছে গেলেই এত বাহানা। আর ওই অপুর সাথে হেসে হেসে কথা বলাটা বুঝি খুব ভালো লাগে? এই, তোর কটা লাগে? হ্যাঁ, কটা লাগে? আমি রাজ সিংহানিকা কি তোর জন্য যথেষ্ট নই? হ্যাঁ? বনলতা এবার চুপ করে যায়। রাজের কথাগুলো খুব আঘাত করে বুকে। বনলতা কিছু বলবে তার আগেই রাজ বনলতার চোয়াল ছেড়ে বলে, আমি পাগল হয়ে যাচ্ছি, বলে বোঝাতে পারছি না আমি কি ফিল করি অন্য কেউ যখন তোর সাথে কথা বলে। বনলতা কাপা সরে বলে, নোংরা লোক, আপনি একটা নোংরা। ছি, আমাকে কি সব ওই সব মেয়ে ভাবেন নাকি আপনি? রাজ তাকায় বনলতার দিকে, রেগে লাল হয়ে থাকা মুখের দিকে। নোংরামি তো কিছু করিনি, তবে করব। রাজ কি ভেবে হঠাৎ এগিয়ে এসে বনলতার ঠোঁটে হালকা গভীর হয়। বনলতা লাফালাফি করে, নিজের নরম হাত দিয়ে আটকানোর চেষ্টা করে বারবার, কিন্তু রাজ শোনে না। নিজের মন পুষিয়ে রাজ ছাড়ে বনলতাকে। বনলতা ছাড়া পেতেই রাগে দুঃখে রাজের গালে কষে থাপ্পড় জোরে দেয়। জানোয়ার পুরুষ, কোন সাহসে আমার গায়ে হাত দেন? বাবু সাহেব, ছি, আপনি এত নোংরা। যাই হোক, আমাকে বাড়িতে দিয়ে আসুন প্লিজ। আমি আপনার সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আপনি ভুলে যাচ্ছেন একজনকে কথা দিয়েছেন বিয়ে করবেন শুনলাম। তবে আমার কাছে কি, এই গরিব আশ্রিতার কাছে কি আছে এমন যা আপনার বাগদত্তার নেই? কিসের টানে আমার কাছে এসেছেন? রাজার মাথা এমনিতেই গরম হয়েছিল, তার মধ্যে বনলতার কথাগুলো যেন রাগটাকে আরও বাড়িয়ে দেয়। দেখতে চাও কেন এসেছি তোমার কাছে? কথাটা শেষ করে নিজের শার্টের বোতামগুলো খুলতে থাকে। বনলতা ভয়ে আঁতকে ওঠে, পিছু সরে যেতে গেলে বনলতার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাজ দিকবিদিক শূন্য হয়ে বনলতার গলার ওড়না টেনে নিচে ফেলে। গাঢ় সারা মুখে মুখে কিছু না বলে বনলতা বুকের মাঝে মাথা রেখে গভীর নিঃশ্বাস নেয়। বনলতা ভয়ে শিউরে ওঠে, শরীর কেমন অবশ হয়ে যায় নড়াচড়া করতেই। রাজ বলে, কিশোরী কন্যা, তোমার মাঝে অনেক শান্তি পাই, যা আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। একটা সময় মাও আমাকে আগলে ঘুমাতো, আর এখন তোমার মাঝে নিজের মায়ের মতন কিছু ভালো লাগা কাজ করে। আমি শারীরিক কিছু চাই না জোর করে, কিন্তু আমি তোমার কাছে মানসিক শান্তি চাই। বলো, তুমি কি তাই দেবে না আমায়? আমি কি ভালো না ভালোবাসা যায় না? আমি বনলতা সামান্য এক নারী, আপনার মতন এত বড় ঘরের ছেলেকে ডিজার্ভ করি না। আর তাছাড়া দুদিনের দেখায় ভালোবাসা, এটা কি আদৌ সম্ভব? সরুন, আমার উপর থেকে উঠে পড়ুন দয়া করে। রাজ ওঠে না, আর কোনো কথাও বলে না। বনলতা ঝাড়া পাওয়ার চেষ্টা করেও বৃথা হয়। রাজ চেপে ধরে বনলতাকে, নড়ে না। কত রাত ঘুমিয়ে আমি, একটু শান্তি তো ডিজার্ভ করি আমি। তুমি আমায় এইটুকু শান্তি তো দিতেই পারো, তাই না? না, পারি না। আমি আপনার শান্তির কারণ হতেও চাই না। ছাড়ুন দয়া করে, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। রাজ নিজের মুখ বনলতার বুক থেকে তুলে বনলতার দিকে তাকিয়ে বলে, ভুলে যেও না তুমি আমার সম্পত্তি। আমার মনোরঞ্জনের দায়ভার কিন্তু তোমার, সেই কথা ভুলে যেও না। সো নো মোর ওয়ার্ড। বনলতা চুপ করে যায়। রাজ আর কিছু বলে না, শুয়ে পড়ে। আসলে রাজ এমন কিছু বলতে চায়নি, কিন্তু বনলতা যেই পরিমাণ ছটফট করছে না বললেও নয়। আর তাছাড়া রাজ জানে নিজে জানে ওর কী হয়েছে। বনলতা ছাড়া নিজের ঘরেই থাকতে পারছে না। খুব মনে পড়ে রাতে, ঘুমহীন অস্তিত্ব লাগে নিজের ঘরেই রাতে। এখন শান্তি পায় বনলতার বুকে নিজের আশ্রয় নেয়। ঘুমে ধরা পড়ে খুব তাড়াতাড়ি চোখের পাতায়। রাজ ঘুমালেও বনলতা ঘুমায় না, নীরবে কাঁদে। কিন্তু রাজের লাস্ট কথা শুনে আর নড়ার চেষ্টা করে না। যে মেয়ে মনোরঞ্জনের পুতুল, সে আর কি বলবে? অন্যের সম্পত্তি সে মুখে আর কিছু বলেই বা কি? মালিকা দেবী স্বপ্নাদেবী পেন্ট হাউসে রাস্তায় পৌঁছানোর পথে বেশ ভোর রাতে গাড়ি এসে থামে হাউসের সামনে। স্বপ্নাদেবী কোনো কথা না বলেই ছুটে যায় ভেতর দিকে। মালিকা দেবী ধীরে ধীরে নিচে নেমে আসে, মুখে শয়তানি হাসি ঝুলে প্রবেশ করে পেন্ট হাউসে। স্বপ্নাদেবীকে দেখেই বাড়ির গার্ড আর আটকায় না, তাই স্বপ্নাদেবী ছুটে যায় নিজের নাতির ঘরের সামনে। স্বপ্নাদেবী রাজের ঘরে দরজা নক করতেই রাজের ঘুম ভাঙে। বনলতার গলার ভাঁজ থেকে মুখ সরিয়ে ঘুমন্ত বনলতাকে একবার দেখে নিয়ে ওঠে ধীরে ধীরে। বনলতা সবে ঘুমিয়েছে, ঘুমটা একটু গাঢ় হয়েছে, তাই দরজা ধাক্কানোতে পায়নি কোনো। রাজ বিরক্তি নিয়ে ঘরের দরজা খুলতেই স্বপ্নাদেবী ঘরের ভেতর পা রাখে।
চিন্তায় নিয়ে রাজকে জিজ্ঞেস করেন, বেটা ঠিক আছো? রাজ, হঠাৎ বুকে কেন ব্যথা হলো? ডাক্তার কি বলল? রাজ নিজেই শকড দিদুনকে দেখে। মালিকা দেবী পেছন পেছন এসে ঢোকে রাজের ঘরে। নজর এদিক ওদিক ঘুরিয়ে বিছানার দিকে তাক করে বলে, এ কি এই মেয়ে? মালিকের কথায় স্বপ্নাদেবী তাকায়। পিছনের রীতিমতন অবাক হয়েছে রয়। নিজের নাতির দিকে নজর দিতেই লক্ষ্য করে জামা নেই শরীরে, এতেই যা বোঝার বুঝে নেয়। বনলতার ঘুমটা সবেমাত্র গাঢ় হয়েছিল। এমন সময় নিজের চুলে টান অনুভব হয়। চোখ খুলতেই মুখের ওপর কেউ এক জগ জল ছুঁড়ে মারে। মালিকা দেবী বনলতার চুল নিজের হাতে টেনে ধরে। বনলতা বুঝে ওঠে না কিছু। ব্যথায় কেঁদে দেয়। রাজ এগিয়ে আসতে গেলে স্বপ্নাদেবী নাতির হাত টেনে ধরে চোখ রাঙিয়ে বলে, খবরদার ওর কাছে যাবে না। কে এই মেয়ে যার সাথে রাত যাপন করছো? স্বপ্নাদেবী বনলতা মুখের সামনে গিয়ে অবাক হয়, দাঁত কটমট করে তাকিয়ে বলে, এ তো অপুর প্রেমিকা। এই মেয়ে তোমার সাথে কেন? গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। কমেন্ট করে বলবেন কেমন লাগছে গল্পটা। পরবর্তী